তো একটুখানি আমাকে রেসপন্স করবে, যে স্ক্রিন দেখা যাচ্ছে সবার? একটুখানি কমেন্ট বক্সে কেউ জানাবে, কারণ তোমাদের মিউট করা রয়েছে, মিউট করে রেখেছি, কারণ অনেকেরই আনমিউট হয়ে যায় এই জন্য। একটুখানি কমেন্ট বক্সে আমাকে জানাবে যে আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে, তো আজকে আমি তোমাদের যেটা মানে পড়াবো সেটা হচ্ছে, ফার্স্টে আমি তোমাদের কিভাবে প্রিপারেশন নেবে, এসএলএসটি তে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আগে, স্ট্র্যাটেজিটা কিরকম রাখবে সেটা আগে বলবো। খুব ইম্পর্টেন্ট যেটা, স্ট্র্যাটেজিটা কেমন থাকবে তোমাদের, অ্যান্ড সিলেবাস, সিলেবাস কি কি তোমাদের পড়তে হবে আগে জানতে হবে, যে ফিলোসফি সিলেবাসে কি কি রয়েছে এসএলএসটি। কারণ সিলেবাসটা যদি তোমরা ভালো করে দেখে যাও, অনেক কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। তো আগে সিলেবাসটা আমি বোঝাবো, তারপর কিন্তু আমরা কনসেপ্টে আসবো। ফার্স্ট থেকে একদম আজকে আমরা টপিক ধরে ধরে পড়বো। ওকে, তারপর কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করাবো তোমাকে। তো তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, এসএলএসটির জন্য কিভাবে প্রিপারেশন নেবে? তো সবাই কিন্তু খাতা এবং পেন নিয়ে বসবে। আমি আগেই বলে রেখেছিলাম খাতা এবং পেন নিয়ে বসবো, অনেক ইম্পর্টেন্ট জায়গাগুলো আজকে ডিসকাশন করবো এই ক্লাসে। তো প্রথমেই যদি পড়তে হয়, সেখানে কিন্তু তোমাকে একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। কোনো এমসিকিউ পড়ে কিন্তু এসএলএসটি কোয়ালিফাই করা যাবে না। এবং এখন কিন্তু ইউপিএসসি লেভেলে তোমাদের এক্সাম হবে, ফিলোসফির সাথে কিন্তু তোমাদের জেনারেল কোনো একটা পেপার থাকবে, সেই জন্য কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, তো প্রথমেই কিন্তু তোমরা প্রত্যেকটা বই ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কিছু কিছু শর্ট নোটস তৈরি করবে, ঠিক আছে? ক্লাস নোটস যেগুলো আমি দেবো সেগুলো কিন্তু প্রাইমারি নোটস হবে, এবং আলাদা করে কিন্তু কিছু শর্ট নোটস তৈরি করবে রিভিশনের জন্য। এবং প্রতিটা যে থিঙ্কার, প্রতিটা যে ফিলোসফার, সেই ফিলোসফারের বিভিন্ন ফিচার্স, কি কি বুকস নেম গুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা করে লিখতে হবে, ঠিক আছে? এবং যেই ক্লাসগুলো হবে সপ্তাহে একদিন করে রিভিশন করবে, সেই ক্লাসগুলো রিভিশন করতে হবে। শুধুমাত্র পড়িয়ে দিলাম আর রেখে দিলে খাতার মধ্যে থাকলো না, রিভিশন কিন্তু মাস্ট। যা যা বলছি লিখে নাও, কিভাবে প্রিপারেশন গুলো নেবে, কিভাবে স্ট্র্যাটেজি গুলো ফলো করবে। এবং একটা করে টেস্ট কিন্তু মাস্ট, মক টেস্ট দিতে হবে। যেই টপিকটা পড়া হলো সেটার উপর থেকে মক টেস্ট ইজ দ্য মাস্ট। এবং কিন্তু ডেইলি স্টাডি প্ল্যান কিভাবে করবে, কিভাবে পড়লে তুমি ভালো স্কোর করতে পারবে, কনসেপ্ট গুলোকে কিন্তু বুঝতে বুঝতে পড়তে হবে। শুধুমাত্র মুখস্থ করে যায় অনেকে, মুখস্থ করলে হবে না। এই ধরনের কম্পিটিটিভ এক্সাম কখনো মুখস্থ করে পাশ করা যায় না। এবং প্রতিদিনের ক্লাসের পড়া সেই দিনই 30 থেকে 45 মিনিট রিভিশন করতে হবে। নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যেগুলো বলছি একটু ভালো করে শোনো। এবং শর্ট নোটস এগুলো কিন্তু তৈরি করতে হবে। যেইভাবে আমি বলছি সেইভাবে করলে কিন্তু কোয়ালিফাই করা খুবই সহজ হয়ে যাবে। যাতে প্রতিটা সপ্তাহে, একদিনে পুরো সপ্তাহে কিন্তু পড়াটা রিভিশন করতে হবে। প্রতিদিন 2-3 ঘন্টা, তুমি 8 ঘন্টা ধরে পড়লে হয় না। অনেকে সারাদিন বসে আছে, স্ট্র্যাটেজি মেনেই পড়ছে না। প্রতিদিন 2-3 ঘন্টা ভালোভাবে পড়লেই হয়ে যায়, ঠিক আছে? অত ঘন্টা ধরে পড়লে পাস করবো ওরকম হয় না। মাত্র 2-3 ঘন্টা শুধুমাত্র ভালো করে পড়বে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ফলো করতে হবে। ওকে, তাহলে মক টেস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র অনেকে আছে এমসিকিউ বইগুলো ফলো করে না, এমসিকিউ বই ফলো করলে কেউ পাস করতে পারবে না। আগের থেকেই বলছি, তোমরা কিন্তু বই ধরে ধরে একদম, আর তোমরা কিন্তু ইংলিশ বই ফলো করবে, বেঙ্গলি বই না, ইংলিশ বই ফলো করবে, ঠিক আছে? তো এবার কিন্তু চলে আসবো সিলেবাসে তোমাদের কি কি রয়েছে, কি কি পড়তে হবে। তো দেখো, ফার্স্ট তোমাদের রয়েছে কি, ভারতীয় দর্শন গ্রুপ এ থেকে কি কি পড়তে হবে ভালো করে বুঝবো। এখানে কি রয়েছে, জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে, যে ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি, মুখ কি, মোক্ষ কি, কর্মবাদ, পুনর্জন্ম, আত্মা ব্রহ্মের ধারণা, রিপু ঋণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়। জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্য কি,
আস্তিক নাস্তিক দর্শন, কোনগুলো আস্তিক দর্শন কোনগুলো নাস্তিক দর্শন, এইগুলো কিন্তু এখান থেকে রয়েছে, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এরপর দেখো, একটু দাঁড়াও, একজন জয়েন করার চেষ্টা করছে, একটু দাঁড়াও। তো যেইগুলো বলবো সেগুলো কিন্তু লিখবে খাতা, 1 মিনিট। তো এখান থেকে কিন্তু এগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যেগুলো কি কি বললাম, যে ভারতীয় দর্শনের মুক্তি, মোক্ষ, কর্মবাদ, পুনর্জন্ম। ওকে, তো যেটা বললাম যে আত্মা ব্রহ্মের ধারণা, ঋত ঋণ, যে কনসেপ্ট গুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন আসে, সবকিছু, অনেকে সবকিছু পড়ে চলে যায়, সবকিছু পড়লে হবে না, যেগুলো থেকে বেশি কোশ্চেন আসতে পারে সেইগুলো আগে দেখতে হবে। ঋত ঋণ, ঋণের ধারণা, কর্মবাদ, কোনগুলো আস্তিক দর্শন কোনগুলো নাস্তিক দর্শন, সেইগুলো কিন্তু ভালো করে ফোকাস করতে হবে এখান থেকে, জেনারেল ফিলোসফি অফ ইন্ডিয়ান ফিলোসফি থেকে। তারপর রয়েছে দেখো চারবাক, চারবাক থেকে চারবাক থেকে কি পড়বে, এপিস্টেমোলজি, মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স। এখান থেকে কিন্তু কি কি গুরুত্ব দিয়ে পড়তে হবে, যে প্রত্যক্ষই একমাত্র, চারবাকরা কি বলেছিলেন, যে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। তারা কিন্তু ঈশ্বর, আত্মা, পরলোক এগুলোকে অস্বীকার করেছেন। এবং অর্থ কাম, এথিক্স থেকে কি পড়বে, তারা কোনগুলোকে পুরুষার্থ হিসেবে স্বীকার করেছিল, অর্থ কামকে তারা পুরুষার্থ হিসেবে স্বীকার করেছে। মেটাফিজিক্স এগুলো কিন্তু রয়েছে, এগুলোকে পড়তে হবে। দেন হচ্ছে জৈনিজম, জৈনিজম থেকে কি কি রয়েছে, অনিকান্তবাদ। এই এখানে কিন্তু তোমাকে পড়তে হবে অনিকান্তবাদ কি। জৈন দর্শনের মতে কোনো একটা বস্তু বা সত্যকে একটা মাত্র দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণভাবে কখনোই জানা যায় না, প্রতিটা সত্যের কিন্তু বহু দিক রয়েছে, এইভাবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। তো অনেকান্তবাদের কনসেপ্টটা রয়েছে, এখানে পড়তে হবে। খ্যাতবাদ কি, কোনটা মেটাফিজিক্যাল মতবাদ, কোনটা এপিস্টেমোলজিক্যাল মতবাদ, এখান থেকে কোশ্চেন আসবে, কোনটা মেটাফিজিক্যাল মতবাদ, কোনটা এপিস্টেমোলজিক্যাল মতবাদ। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কোশ্চেন আসে। তো শ্বেতবাদ কি, জৈন জৈন থিওরি অফ সেলফ এন্ড লিবারেশন, এটা কিন্তু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে নলেজ গুলো রয়েছে, মতি, শ্রুত, এগুলো কিন্তু সবকটা রয়েছে তোমাদের এখান থেকে কিন্তু এগুলো পড়তে হয়। এন্ড বুদ্ধিজম, বুদ্ধিজম থেকে যেখান থেকে বেশি ফোকাস করে, চারটে যে আর্য সত্য রয়েছে, চারটে যে আর্য সত্য রয়েছে ওইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফোর নোবেল ট্রুথস। এন্ড প্রতীক্ত সমুদ্রবাদ কি, তো সব কনসেপ্ট গুলোই তোমাদের আমি একদম খুব ভালো করে কনসেপ্ট ইয়ে করে পড়াবো, তো কোনো চিন্তা করবে না, খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হবে এগুলো থেকে। নৈরাত্যবাদ কি, এটা পড়তে হবে। ক্ষণভঙ্গবাদ কি, ফোর স্কুলস অফ বুদ্ধিজম, এগুলো কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে। ন্যায় বৈশিষ্ট্য দর্শন থেকে কি পড়তে হবে, ন্যায় এপিস্টেমোলজি, ন্যায় থিওরি অফ গড, গডের কনসেপ্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এপিস্টেমোলজি এটাও কিন্তু পড়তে হবে। ন্যায় থিওরি অফ সোল, ঠিক আছে। বৈশেষিক মেটাফিজিক্স থেকে যেখান থেকে কোশ্চেন গুলো তোমাদের আসে, পদার্থ থেকে, যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো কিন্তু মেন ইম্পর্টেন্ট বৈশেষিক মেটাফিজিক্স থেকে। আচ্ছা, শিপ্রা কিছু বলছো? আচ্ছা শিপ্রা, তুমি যদি কিছু বলো কমেন্ট বক্সে একটুখানি বলবে, কারণ তোমাদের মাইক্রোফোনটা কিন্তু মিউট করা রয়েছে। ওকে, তো যেইগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়বে, ক্যাটাগরিজ অফ রিয়েলিটি, পদার্থ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্য মেটাফিজিক্স থেকে এখান থেকে ফলো করে। অ্যান্ড দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, অভাব থেকে কিন্তু আবার প্রাগভাব, ধ্বংসাভাব, অত্যন্তাভাব, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অভাব থেকে, ঠিক আছে। তারপর সাংখ্য এন্ড যোগ, সাংখ্য যোগের থেকে কি কি ইম্পর্টেন্ট,
হ্যাঁ আমি দিয়ে দেবো তোমাদের গ্রুপে, তুমি তো পেজ ব্যাচই রয়েছে, আমি সব দিয়ে দেবো এইগুলো, ঠিক আছে শিপ্রা? আচ্ছা, সাংখ্য যোগের থেকে কি পড়তে হবে, যেখান থেকে বেশি বেশি কোশ্চেন আসে, সব কার্যবাদ, পুরুষ প্রকৃতি, ঠিক আছে, এগুলো তো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মস অফ কার্যবাদের যে ফর্মস গুলো, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। সাংখ্য থিওরি অফ প্রকৃতি, প্রকৃতির যে গুণগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংখ্য কনসেপশনস অফ গুণ, রিলেশন কি রয়েছে প্রকৃতি এবং গুণের মধ্যে, প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি, প্রকৃতির প্রমাণের যেগুলো রয়েছে সেটা কিন্তু করতে হবে। অ্যান্ড সাংখ্য থিওরি অফ পুরুষ, পুরুষ প্রকৃতির কনসেপ্ট গুলো কিন্তু সাংখ্য থেকে এমনিতেই ইম্পর্টেন্ট, ওটা পড়ে যেতেই হবে। থিওরি অফ ইভলিউশন বা আফটার বাচস্পতি কমেন্টারি, এটা পড়তে হবে। অ্যান্ড জীবন মুক্তি কোন কোন দর্শনে, যেটা থেকে এখন কোশ্চেন আসছে বেশি বেশি, জীবন মুক্তি বিদেহ মুক্তি কোন কোন দর্শনে স্বীকার করা হয়েছে, ঠিক আছে, কোন দর্শনে দুটোকেই স্বীকার করা হয়েছে, আবার কোনো কোনো দর্শনে জীবন মুক্তিকে স্বীকার করা হয়েছে, আবার কোনো দর্শনে কিন্তু বিদেহ মুক্তিকে একমাত্র স্বীকার করা হয়েছে। এই চারটা আমি দিয়ে দেব, তোমরা পড়ে নেবে কোন কোন দর্শনের জীবন মুক্তি এবং বিদেহ মুক্তিকে স্বীকার করা হয়েছে। অ্যান্ড যোগ দর্শন থেকে কি পড়বে, যেখান থেকে বেশি কোশ্চেন আসে, চিত্তভূমি, চিত্তবৃত্তি, 8 wheels অফ যোগা, এগুলো কিন্তু পড়তে হবে। অ্যান্ড সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি, তাদের টাইপস গুলো কিন্তু পড়তে হবে। মীমাংসা থেকে তোমাদের যেগুলো রয়েছে সিলেবাসে, প্রভাকর অ্যান্ড নাট্য মীমাংসক, তো এখান থেকে কি পড়তে হবে, অর্থাপত্তি অ্যান্ড অনুপলব্ধি অ্যাজ এ সোর্স অফ ভ্যালিড নলেজ। ওকে, এইগুলো কিন্তু রয়েছে। প্রামাণ্যবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও খাতায়, প্রামাণ্যবাদ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রামাণ্যবাদ থেকে কিন্তু কোশ্চেন আসবেই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি খ্যাতিবাদ নাও থাকে সিলেবাসে, হয়তো না নেই, কিন্তু এইটা কিন্তু আসে খ্যাতিবাদ থেকে কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু লিখে নেবে। অ্যান্ড বেদান্ত, বেদান্ত তোমাদের শুধুমাত্র খুবই ভালো, যেমন আমরা নেক্সট কি দেখি, মাধবাচার্য রয়েছে, বল্লভাচার্য রয়েছে, নিম্বার্কাচার্য রয়েছে, কিন্তু তোমাদের এসএলএসটি তে কিন্তু শুধুমাত্র পড়তে হবে শঙ্কর এবং রামানুজ। খুবই, এটা খুবই ভালো, শঙ্কর এবং রামানুজের দর্শনটা পড়ে গেলেই কিন্তু হবে। বেদান্ত দর্শন থেকে শঙ্কর এবং রামানুজ কিন্তু এসএলএসটি সিলেবাসে রয়েছে। তো ব্রহ্ম অ্যাকর্ডিং টু শঙ্কর, শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ কি, এটা করতে হবে। নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম বলতে কি কি বলেছে, ওকে, এটা কিন্তু করতে হবে অ্যাকর্ডিং টু শঙ্কর। রিলেশন বিটুইন ব্রহ্ম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু শঙ্কর, ব্রহ্ম এবং ওয়ার্ল্ডের মধ্যে কি কি রিলেশনস রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মায়ার কনসেপ্ট কোশ্চেন আসবেই, এগুলো থেকে কোশ্চেন আসবেই। শঙ্কর ডক্ট্রিন অফ মায়া, মায়াবাদ, এর থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবং রামানুজ ক্রিটিসিজম অফ শঙ্কর, রামানুজ কি কি ক্রিটিসাইজ করেছে শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং দ্য অদ্বৈত থিওরি অফ লিবারেশন, জীবন মুক্তি আর বিদেহ মুক্তি, এই দুটোকেই স্বীকার করেছিল কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনে, জীবন মুক্তিকেও স্বীকার করেছে, বিদেহ মুক্তিকেও স্বীকার করেছে। চার্ট রয়েছে, সেই চার্টটা আমি দিয়ে দেবো তোমাদের। রামানুজ থিওরি অফ ব্রহ্ম, ব্রহ্ম, রামানুজের যে ব্রহ্ম সম্বন্ধে মতামত, সেটা কিন্তু পড়তে হবে। and relation between জীব and ব্রহ্ম according to রামানুজ। তো এখান থেকে সবকটা কনসেপ্টই তোমাদের মানে পরীক্ষায় আসার মতো কনসেপ্ট রামানুজ এবং শঙ্করের থেকে। দ্য অদ্বৈত থিওরি অফ লিবারেশন, জীবন মুক্তি বিদেহ মুক্তি, রামানুজ থিওরিজ অফ ব্রহ্ম, রিলেশন বিটুইন জীব ব্রহ্ম অ্যাকর্ডিং টু রামানুজ, এগুলো কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে। ওকে, এরপর চলে আসবো এথিক্স, গ্রুপ বি তে রয়েছে কি এথিক্স, সেখান থেকে তোমাদের কি ফার্স্ট পড়তে হবে, দ্য নেচার্স অফ এথিক্স, যে কোন কাজটা ভালো এবং কোন কাজটা মন্দ, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়।
তাহলে এখান থেকে দ্য নেচার্স অফ এথিক্স থেকে নীতিশাস্ত্র কি, নীতিশাস্ত্রের উদ্দেশ্যটা কি রয়েছে, নীতিশাস্ত্রের বিভিন্ন শাখাগুলো কি রয়েছে, তাহলে এইগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপর রয়েছে দেখো মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন। মোরাল অ্যাকশন কোনগুলো, এটা কিন্তু জানতে হবে যে মোরাল অ্যাকশন কোনগুলো, যে কাজ ভালো মন্দের বিচারে করা হয়, যেমন সত্য কথা বলা, এটা কিন্তু একটা মোরাল অ্যাকশন। ওকে, তাহলে এটা কিন্তু নন মোরাল অ্যাকশন কোনগুলো, যে কাজ নৈতিক বিচারের বিষয় নয়, সেটা কিন্তু নন মোরাল অ্যাকশন। এটা রয়েছে তোমাদের সিলেবাসে। দ্য নেচার্স অফ মোরাল জাজমেন্ট, আমরা কিভাবে বলি যে এটা ভালো, এটা খারাপ, এটা উচিত, এটা অনুচিত, তাহলে যে কাজকে ভালো বা মন্দ বলার ভিত্তিটা কোথা থেকে আসে। ওকে, তাহলে এটা কিন্তু করতে হবে, দ্য নেচার্স অফ মোরাল জাজমেন্ট। তারপর রয়েছে অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট। এটা কি অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, যে আমরা কোনো একটা কাজকে কিভাবে বিচার করব, কোনো একটা বিষয়কে নৈতিকভাবে যখন বিচার করা হয়, অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট। পস্টিটিউট অফ মোরালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই খাতায় লেখো, কোশ্চেন আসে। পস্টিটিউট অফ মোরালিটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটা পস্টিটিউট অফ মোরালিটি বলতে কি বোঝানো হয়েছে, বিশেষ করে কিন্তু ইমানুয়েল কান্টের মতে নৈতিকতার জন্য তিনটে প্রধান পস্টিটিউট প্রয়োজন। ইমানুয়েল কান্ট কিন্তু বলেছিলেন যে নৈতিকতার জন্য তিনটে কিন্তু প্রধান পস্টিটিউট প্রয়োজন: ফ্রিডম অফ উইল, ইমর্টালিটি অফ দ্য সোল এন্ড দ্য এক্সিস্টেন্স অফ গড। এই তিনটে কিন্তু পস্টিটিউট অফ মোরালিটির মধ্যে পড়ে। ইমানুয়েল কান্ট কিন্তু এটা দিয়েছিলেন। ওকে, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখবে খাতায় পস্টিটিউট অফ মোরালিটি। থিওরি অফ পানিশমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিওরি অফ পানিশমেন্ট, যে কোনো একটা অপরাধ করলে কিভাবে শাস্তি দেওয়া হবে তোমাকে। এর মধ্যে কিন্তু কিছু কিছু ভাগ রয়েছে, সেগুলো তোমাদের সিলেবাসে আছে, যেমন রিট্রিবিউটিভ থিওরি। কি রিট্রিবিউটিভ থিওরি, এই তত্ত্ব অনুযায়ী কি বলা হয়, যে যে ব্যক্তি অপরাধ করছে সে তার অপরাধের জন্য ইকুয়ালি তাকে শাস্তি দিতে হবে, আই ফর অ্যান আই। যেমন ভাবে সে কাজটা করে তাকে তেমন ভাবে সাজা দাও, যেমন চোখের বদলে চোখ, এই উদাহরণটা দিয়ে বললো এটা কি ধরনের পানিশমেন্ট, রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট আর প্রতিশোধকমূলক তত্ত্ব কিন্তু এটা। আরেকটা হচ্ছে কি ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট, প্রতিরোধকমূলক তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এটাকে কি বলা হয়, লিখে নাও এগুলো। এই তত্ত্ব অনুযায়ী কি বলা হয়, যে অপরাধীকে, কোনো একটা অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি, যে তাকে সমাজের অন্যদের যাতে সেই ভবিষ্যতে সে অপরাধটা না করে সেই কাজ থেকে বিরত রাখা, এটাকে কিন্তু বলা হয় ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট। কঠোর শাস্তির ভয়, যাতে মানুষ এই অপরাধ করতে ভয় পায়। একজন একটা উদাহরণ দিয়ে বললো যে একজন চোরকে চুরির অপরাধে কি করা হলো, কঠোর ভাবে শাস্তি দেওয়া হলো, যাতে অন্যরা সেই শাস্তি দেখে করতে ভয় পায়। এটা কিন্তু ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট। ওকে, আরেকটা রয়েছে রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট। কি রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, সংশোধনাত্মক। রিফর্ম করা মানে কি সংশোধন করে দেওয়া। এই শাস্তির মূল উদ্দেশ্য কি, যে অপরাধীকে সংশোধন করে দেওয়া, সংশোধন করে একজন ভালো এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। ওকে, এটা কিন্তু হচ্ছে রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিওরি অফ পানিশমেন্ট, পস্টিটিউট অফ মোরালিটি, কনসেপ্ট গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার করে বলে দিচ্ছি। কোশ্চেন আর এরপর স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি, নৈতিকতার মানদণ্ড, এটা কিন্তু করতে হবে। স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি,
কোনো কাজ ভালো না মন্দ এটা কিভাবে নির্ধারণ করবে? এটা কিন্তু স্ট্যান্ডার্ডস অফ মোরালিটি। ওকে, তারপর দেখো হেডোনিজম, খাতায় লিখে রাখো হেডোনিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডোনিজম কি রয়েছে? সাইকোলজিক্যাল এন্ড এথিক্যাল হেডোনিজম, ইগোইস্টিক হেডোনিজম। তো সাইকোলজিক্যাল হেডোনিজম কি? এটা কি প্রত্যেক মানুষ স্বাভাবিকভাবে কিন্তু সুখটাকে লাভ করতে চায়, শুধুমাত্র সুখটা লাভ করতে চায় এবং দুঃখটাকে কিন্তু পরিহার করতে চায়, সে দুঃখ কখনোই চায় না। মানুষের সব কাজের মূল উদ্দেশ্যটা কি? যে সুখটা লাভ করা আর দুঃখটাকে পরিহার করা। এটাকেই বলা হয় কি? সাইকোলজিক্যাল হেডোনিজম। এথিক্যাল হেডোনিজম, এথিক্যাল হেডোনিজম কি? এটা কিন্তু নৈতিক সুখবাদ। নৈতিক সুখবাদ মানে কি বলা হয়? যে মানুষের এমন কাজ করা উচিত যেটা সুখটাকে বৃদ্ধি করে। এখানে সুখটাকে কিন্তু জীবনের সর্বোচ্চ লক্ষ্যে কিন্তু ধরা হচ্ছে। মানুষের কি করা উচিত সেই দিকটা কিন্তু নৈতিকভাবে নির্দেশ দিচ্ছে, এবং এটা কিন্তু একটা নর্মেটিভ, আদর্শমূলক নৈতিক তত্ত্ব। ওকে, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে। এটা কিন্তু নর্মেটিভ, আদর্শমূলক নৈতিক তত্ত্ব, এথিক্যাল হেডোনিজম। এরপর ইগোইস্টিক হেডোনিজম, এটা কি? ইগোইস্টিক হেডোনিজম অনুযায়ী কি বলা হয়? যে প্রত্যেক মানুষের নিজের সুখ, শুধু আমি আমার নিজের সুখটাকে দেখব, তোমার কি হলো আমি সেখানটা দেখতে যাবো না। আমার শুধুমাত্র নিজের সুখ, নিজের স্বার্থ, এইটাকে আমি শুধুমাত্র সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকবো। এটাকেই কিন্তু বলা হয় কি? ইগোইস্টিক হেডোনিজম। কোনো কাজ তখনই নৈতিক যখন তার নিজের সুখটাকে বৃদ্ধি করছে। তোমার সুখ আমি দেখবো না, অন্যের সুখের চেয়ে যখন নিজের সুখটাকে বেশি আমি ভ্যালু দেব, এটাকেই বলা হয় ইগোইস্টিক হেডোনিজম। তারপর তোমাদের পড়তে হবে গ্রস ইগোইস্টিক হেডোনিজম, রিফাইন্ড, এগুলো কিন্তু ভাগ। ইগোইস্টিক হেডোনিজমের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, এইগুলো কিন্তু পড়তে হবে, গ্রস এন্ড রিফাইন্ড ইগোইস্টিক হেডোনিজম। অল্ট্রুইস্টিক হেডোনিজম কার? বেনথামের। এগুলো কিন্তু কোশ্চেন দেয় যে কোনটা কার থিওরি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। অল্ট্রুইস্টিক হেডোনিজম কিন্তু বেনথামের থিওরি, সর্বাধিক মানুষের সর্বাধিক সুখটাকে তৈরি করা। and means utilitarianism, কোয়ালিটি, এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, কোয়ালিটি অফ প্লেজার কে কে গুরুত্ব দিয়েছে, কোয়ান্টিটি অফ প্লেজার কে কে গুরুত্ব দিয়েছে? বেনথাম কিন্তু কোয়ান্টিটি অফ প্লেজার কে গুরুত্ব দিয়েছে, মিল কিন্তু কোয়ালিটি অফ প্লেজার কে গুরুত্ব দিয়েছে। ভেরি ভেরি, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? মিল বলেন কি? যে ভালো, কোনো একটা ভালো সুখ এবং নিম্নমানের সুখ কখনোই এক নয়। এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো সিলেবাসে রয়েছে তোমাদের। অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম এন্ড রুল ইউটিলিটেরিয়ানিজম। অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমে কি বলা হয়? কর্ম উপযোগবাদ অনুযায়ী কি বলা হয়? যে প্রতিটা কাজের নৈতিকতা সেই কাজের ফলাফলের উপর নির্ভর করে। যেমন একজন ডাক্তার জরুরি অবস্থায় ক্যান্সার পেশেন্ট, তাকে বললো না যে সে তার ক্যান্সার হয়েছে, কারণ ক্যান্সার হয়েছে সে মরে যেতে পারে। একজন ডাক্তার কিন্তু জরুরি অবস্থায় একজন রোগীকে বাঁচানোর জন্য নিয়ম মানবে না কোনো, এখানে কিন্তু নিয়ম ভেঙে দ্রুত কিন্তু চিকিৎসা করবে, কোনো নিয়ম মানা এখানে হবে না, তার জন্য যেটা ভালো ডাক্তার কিন্তু সেটা করবে। এটা কিন্তু অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম। আর রুল ইউটিলিটেরিয়ানিজম অনুযায়ী এখানে বোঝানোই হচ্ছে কি একটা নিয়ম মানা হবে, একটা রুল মানা হবে। যেমন একজন ব্যক্তি রাস্তায় সবসময় কি মেনে চলবে? ট্রাফিকটা কিন্তু মেনে চলবে, কারণ যদি তুমি এই নিয়মটা মেনে না চলো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, সেই জন্য রুল অনুযায়ী কাজ করবে, নিয়ম অনুযায়ী চলবে। এটা কিন্তু রুল ইউটিলিটেরিয়ানিজম। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, deontological theories, very very important topic, deontological theories। এক deontological theories
রুল ডিওন্টোলজিক্যাল থিওরিজ। তো এক ডিওন্টোলজিক্যাল থিওরিজে কি বলা হয় যে প্রতিটা পরিস্থিতিতে আলাদাভাবে বিচার করে নিজের নিজের নৈতিক কর্তব্য যেটা সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, কর্তব্যের জন্য কর্তব্য করতে হবে। একজন ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষা করবে, যদি তার নিজের ক্ষতিও হয় সেটা প্রতিশ্রুতিটা রক্ষা করবে। তাহলে এক ডিওন্টোলজিক্যাল থিওরি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করা তার কিন্তু নৈতিক কর্তব্য, তার নিজের যদি কোনো ক্ষতিও হয়ে যায় সেই কাজটা সে কিন্তু করবে। এটা কিন্তু এক ডিওন্টোলজিক্যাল থিওরিজে বলা হয়। কিন্তু রুল ডিওন্টোলজিক্যাল থিওরিজে কি বলা হয় যে একটা কোনো নৈতিক জীবন যাপনের জন্য কোনো নিয়ম বা কর্তব্য এগুলো কিন্তু মেনে চলা উচিত। তাহলে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরিজ কান্ট, এখানে কিন্তু কান্টের থিওরি যে কর্তব্যের জন্য কর্তব্য পালন করাই নৈতিকতা। কোনো কাজের ফল যদি ভালো না হয়, যদি তা কর্তব্য বোধ থেকে রক্ষা করা হয় তবে কিন্তু সেটা নৈতিক হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। থিওরিজ, কান্ট থিওরিজ, ডিওন্টোলজিক্যাল থিওরি, কর্তব্যের জন্য কর্তব্য, এটা কিন্তু কান্টের থিওরি। ওকে, তারপর চলে আসবো যে প্র্যাকটিক্যাল এথিক্স। এখান থেকে যেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সব থেকে, ইউথেনেসিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল এথিক্স, এটা জাস্ট রিডিং করে যাবে, সবকিছুই পড়বে, কিন্তু যেগুলো খুব ভালোভাবে পড়বে। ইউথেনেসিয়া কি? ইউথেনেসিয়া যেমন কোনো অসহ্য যন্ত্রণা, দুরারোগ্য কোনো ব্যাধি রয়েছে তার, সেই জন্য রোগীর কষ্টটাকে লাঘব করার জন্য ইচ্ছাকৃতভাবে তার জীবনটাকে শেষ করে দেওয়া হয়। এইগুলো কিন্তু পড়তে হবে। ভলেন্টারি ইউথেনেসিয়া কি, ইনভলেন্টারি ইউথেনেসিয়া কি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন ভলেন্টারি ইউথেনেসিয়া কি। আচ্ছা, পহেলি আজকের ক্লাসটার জন্য শুধুমাত্র তোমাদের আনমিউট করা রয়েছে, ঠিক আছে? কারণ অনেকের মিউট করে দিচ্ছে, কারণ ক্লাসটা করাতে পারবো না আমি যদি এখন ইয়ে করি। ওকে, তো তুমি আমাকে একটুখানি পরেও লিখে দিতে পারবে, আমি পরে বুঝিয়ে দেবো। তুমি তো পেজ গ্রুপে রয়েছো, আমি আবার পরের দিন বুঝিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? যেইগুলো তোমার অসুবিধা রয়েছে একটুখানি আমাকে লিখে রাখো, হোয়াটসঅ্যাপে লিখে দাও, আমি সবটা বুঝিয়ে দেবো তোমাকে। ওকে, আচ্ছা, এরপর রয়েছে কি কিলিং অ্যানিমেলস। কিলিং অ্যানিমেলস হচ্ছে কি যে প্রাণী হত্যা নিয়ে আলোচনা করা হয়, যেখানে যেখানে প্রাণী হত্যা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা। একদিকে কেউ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেয়, মানুষ যেমন, আবার অন্যান্য কি মনে করেন যে প্রাণীদের বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রাণীকে ভক্ষণ করা যাবে না, কোনো মানুষ কোনো প্রাণী হত্যা করে খেতে পারবে না। এই জন্য কিন্তু এখানে বলা হয়েছে কি যে প্রাণী হত্যা এটা কিন্তু অনৈতিক কাজ, এটা নিয়েও পড়তে হবে তোমাদের। কিলিং অ্যানিমেলস এগুলোই রয়েছে। অ্যান্ড এনভায়রনমেন্টাল এথিক্স, এটা কিন্তু পড়তে হবে, এনভায়রনমেন্টাল এথিক্স। তো এখান থেকে যেগুলো গুরুত্ব দিয়ে পড়বে, ইউথনেসিয়া, কিলিং অ্যানিমেলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল এথিক্স ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গ্রুপ সি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। তো এখান থেকে ফার্স্ট রয়েছে কি প্লেটো। প্লেটো থেকে তোমাদের কি কি দিয়েছে এখানে, থিওরি অফ নলেজ পড়তে হবে। প্লেটোর থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব, থিওরি অফ ফর্মস। তাহলে প্লেটোর মতে সত্য জ্ঞান এটা কিন্তু বুদ্ধির মাধ্যম দিয়ে লাভ করা যায়। ইন্দ্রিয় আমাদের কি দেয়, ওপিনিয়ন গুলো দেয়। সত্য জ্ঞান আমরা বুদ্ধির মাধ্যম দিয়ে লাভ করতে পারি, কিন্তু ইন্দ্রিয় আমাদের ওপিনিয়ন দেয়, মতামত দেয়। তো প্লেটো মনে করেন কি যে নলেজ এবং ওপিনিয়ন কখনোই এক জিনিস নয়, এগুলো পড়তে হবে। ইন্দ্রিয় কি করে, আমাদের এই পরিবর্তনশীল জগতের সঙ্গে পরিচয় করায়, কিন্তু প্রকৃত জ্ঞান আসে কিন্তু বুদ্ধির মাধ্যমে, এটা কিন্তু বলা হয়েছিল। তো এখানে এগুলো পড়তে হবে, জ্ঞানের দুটো স্তর এগুলো।
পড়তে হবে। ডক্সা, এপিস্টেমি, এগুলো কিন্তু রয়েছে তোমাদের। and divide line theory, প্লেটোর divided line theory, বিভক্ত রেখা তত্ত্ব, very very important, এখন এই জায়গাটা থেকে ফোকাস করছে। ডিভাইডেড লাইন থিওরি, প্লেটোর নলেজকে 4 ভাগে ভাগ করা যায়। কল্পনা, বিশ্বাস, এগুলো ইংলিশ টার্ম গুলো খাতায় লিখে রাখবেন। এইকিসিয়া, EIKASIA, ইকাসিয়া, ইকাসিয়া। সেকেন্ড হচ্ছে পিস্টিস, মানে কি বিশ্বাস, পর পর করে কিন্তু ক্রোনোলজিক্যালি পড়তে হবে এগুলো। ইকাসিয়া মানে কি কল্পনা, ইমাজিন। পিস্টিস মানে কি বিশ্বাস, ডায়োসি আর নোয়েসিস। লাস্ট হচ্ছে কি নোয়েসিস, বুদ্ধিগত জ্ঞান। তো প্লেটোর নলেজকে কিন্তু 4টে ভাগে ভাগ করা হয়েছে। এইগুলো কিন্তু দিয়ে কোশ্চেন আসবে, যে ইকিসিয়া মানে কি ইমাজিনেশন, পিস্টিস মানে কি বিলিফ, ডায়নোসিস মানে কি রিজনিং, নোয়েসিস মানে কি সর্বোচ্চ জ্ঞান, যেটা যখন ফ্রমস প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়, এটাই কিন্তু নোয়েসিস। সর্বোচ্চ জ্ঞান কিন্তু ওই ফ্রমসের যখন প্রত্যক্ষ উপলব্ধির কথা প্লেটো বলেছিলেন। ওকে, দেখা গেছে এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক গুলো। আমি বলছি অ্যালেগরি অফ দ্য কেভ, প্লেটোর অ্যালেগরি অফ দ্য কেভ, এটাও কিন্তু তোমাদের রয়েছে, পড়তে হবে। প্লেটোর অর্থ, থিওরি অফ ফর্মস, এটা কিন্তু ফর্ম বলতে তিনি কি কি বুঝিয়েছেন, ফর্মের যে বৈশিষ্ট্যগুলো, প্লেটোর ফর্মের যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছেন, ওটা কিন্তু পড়তে হবে তোমাদের। অ্যান্ড অ্যারিস্টটল থেকে কি কি রয়েছে, কার্যকারণ তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকেই কোশ্চেন আসে, খুবই সোজা। অ্যারিস্টটল থেকে কিন্তু কার্যকারণ তত্ত্ব, যে 4টে রয়েছে, 4টে যে তত্ত্ব রয়েছে কার্যকারণ তত্ত্বের, কি রয়েছে, ইনিশিয়াল কজ, ফর্মাল কজ, এফিশিয়েন্ট কজ এন্ড ফাইনাল কজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কার্যকারণ তত্ত্ব, অ্যারিস্টটল থেকে কিন্তু এটা পড়তে হবে, কার্যকারণ তত্ত্ব। ওকে, অ্যান্ড থিওরি অফ সাবস্টেন্স, অ্যারিস্টটলের যে দ্রব্য তত্ত্ব রয়েছে, থিওরি অফ সাবস্টেন্স, ম্যাটার অ্যান্ড ফর্ম, অ্যাকচুয়ালিটি পোটেনশিয়ালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা অ্যাকচুয়ালিটি পোটেনশিয়ালিটি, অ্যারিস্টটলের থিওরি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল সম্ভাব্য অবস্থা, ওকে, সম্ভাবনা, কোনটা অ্যাকচুয়ালিটি কোনটা পোটেনশিয়ালিটি, এগুলো কিন্তু তোমাদের যে কোশ্চেন আসে। এবং প্লেটোর ফর্মসের তত্ত্বের যে সমালোচনা করে গেছেন অ্যারিস্টটল, সেটা দিয়ে কোশ্চেন আসবে। ক্রিটিসিজম অফ প্লেটোস থিওরি অফ ফর্মস, তো এইগুলো কিন্তু ছাড়ার প্রসঙ্গই আসে না, এখানে কোশ্চেন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লেটো কি বলেছিলেন, যে ফর্মসটাই হচ্ছে প্রকৃত বাস্তব, কিন্তু কি বললেন, যে ইন্ডিভিজুয়াল সাবস্টেন্স প্রকৃত বাস্তব, পোটেনশিয়ালিটি থেকে অ্যাকচুয়ালিটিতে রূপান্তর হয়, বস্তুর মধ্যে নিহিত রয়েছে। এবং ফর্মসটা কিন্তু প্লেটো বলেছিলেন যে জগতে বিদ্যমান, কিন্তু অ্যারিস্টটল কিন্তু বলেনি, সে বলেছে বস্তুর মধ্যে নিহিত রয়েছে। এইগুলো কিন্তু তোমাদের আমি যখন পড়াবো এইভাবেই পড়াবো, যে প্লেটোর সাথে অ্যারিস্টটলের কি কি পার্থক্য, কি কি একই কথা, এইভাবে পড়লে কিন্তু মনে থাকবে জিনিসগুলো, ঠিক আছে। তুলনামূলক করে আলোচনা করে পড়তে হবে। এখন যেই তোমাদের কোশ্চেন দিচ্ছে, তোমাদের এইভাবেই পড়তে হবে, যে অ্যারিস্টটলের সাথে প্লেটোর কি কি মিল রয়েছে, কি কি অমিল রয়েছে, এইভাবে তুলনামূলক আলোচনাটা দরকার। আর আমি এইভাবে ক্লাসে কিন্তু তোমাদের যখন এগুলো পড়াবো, এইভাবেই আলোচনা করবো। তারপর রয়েছে কি ডেকার্স, ডেকার্স থেকে ফার্স্ট রয়েছে কার্টেসিয়ান মেথড। তো এটা তো
ভেরি ইম্পর্টেন্ট কার্টেসিয়ান মেথড ডেকার্টের মতে কি? ডেকার্ট কি মনে করেছিলেন যে দর্শনকে কিন্তু গণিতের মতো একদম নিশ্চিত করতে হবে। তিনি একটা মেথড প্রস্তাব করলেন সেই জন্য, সেটাই কিন্তু কার্টেসিয়ান মেথড। এবং কোন গ্রন্থে করেছে? এইগুলো দিয়েও কোশ্চেন আসবে যে কার্টেসিয়ান মেথড, তার বিখ্যাত গ্রন্থ ডিসকোর্স অন দ্য মেথড, এই গ্রন্থে কিন্তু এই পদ্ধতি ব্যাখ্যা দিয়েছেন তিনি। কোন গ্রন্থে, কোন মেথডের ব্যাখ্যা দিয়েছেন, এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পড়তে হবে। কার্টেসিয়ান মেথডে যে 4টে নিয়ম রয়েছে সেগুলো পড়তে হবে। রুল অফ এভিডেন্স, রুল অফ অ্যানালিসিস, রুল অফ সিনথেসিস, রুল অফ এনুমেরেশন, এগুলো কিন্তু পড়তে হবে। and cogito ergo sum, very very important, যে আমি চিন্তা করি অতএব আমি আছি। ফার্স্ট প্রিন্সিপাল অফ ফিলোসফি। ডেকার্টের দর্শনের প্রথম নিশ্চিত সত্য কি? যে আমি যদি সন্দেহ করি, আমি চিন্তা করি, অতএব আমি আছি। চিন্তা করার মুহূর্তে কিন্তু আমার অস্তিত্বটা কিন্তু রয়েছে, নিশ্চিতভাবে রয়েছে সেই সময়। তাহলে এই কজিটোর গুরুত্ব কি ডেকার্টের দর্শনে, এটা কিন্তু পড়তে হবে। কি পড়তে হবে? যে কজিটোর গুরুত্বটা কি রয়েছে। এরপরে যেটা রয়েছে এখান থেকে তোমাদের মানে এসএলএসটি যে আগের বার যে হয়েছিল, এখান থেকে কোশ্চেন এসেছে ক্রাইটেরিয়া অফ ট্রুথ কি। ডেকার্টের মতে কিন্তু যেটা স্পষ্ট, যেটা বিবিক্ত, সেটাই কিন্তু সত্য। ক্রাইটেরিয়া অফ ট্রুথ ক্লিয়ার এবং ডিস্টিংক্ট হতে হবে, যা স্পষ্টভাবে বোঝা যাবে, যা অন্য ধারণা থেকে সম্পূর্ণভাবে পৃথক হবে। ক্লিয়ার এবং ডিস্টিংক্ট হতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন চলে এসেছে ক্রাইটেরিয়া অফ ট্রুথ। যেগুলো বলছি লিখে নেবে খাতায়। and theory of ideas, theory of ideas বলতে ডেকার্ট কি বলেছিলেন? innate ideas, সহজাত ধারণা কি? ডেকার্টের মতে সহজাত ধারণা কি? থিওরি অফ আইডিয়াস, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি আইডিয়াস এর কথা তিনি বলেছেন? যেমন innate ideas, adventitious ideas, factious ideas, মানে কি সহজাত ধারণা, তারপরে বাহ্য ধারণা, এক কল্পিত ধারণা, এগুলো কিন্তু পড়তে হবে। and proofs for the existence of God, কি কি প্রুফ দিয়েছিলেন ডেকার্ট গডের এক্সিস্টেন্স, ঈশ্বরের অস্তিত্বের কি কি প্রুফ দিয়েছিলেন? অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসবে যে কি কি যুক্তি দিয়েছিলেন। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কার থেকে নিয়েছেন ডেকার্ট? এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা কার থেকে ডেকার্ট নিয়েছেন? অ্যানসেলেমের থেকে নিয়েছেন। এখান দিয়েও কোশ্চেন এসে গেছে। কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কি কি প্রুফ রয়েছে সেটা কিন্তু পড়তে হবে। and doctrine of substance, কটা সাবস্টেন্স স্বীকার করেছে? দ্রব্য তত্ত্ব, ডেকার্টের দ্রব্য তত্ত্ব, গড, মাইন্ড অ্যান্ড বডি, এই সাবস্টেন্স গুলোকে স্বীকার করেছেন গড, মাইন্ড অ্যান্ড বডি। তারপর মাইন্ড বডি রিলেশন, কি রিলেশন রয়েছে? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মন এবং দেহ, বডি এবং মাইন্ড, এই দুটো কিন্তু ডেকার্টের মতে ভিন্ন ধরনের দ্রব্য। এটা কিন্তু এক নয়। ডেকার্টের মতে এই দুটো কিন্তু এক নয়। এই দুটো কিন্তু মাইন্ড এবং বডি একে অপরের সাথে কি করে? ক্রিয়া প্রতিক্রিয়া করে। এবং মন এবং দেহের সংযোগস্থল কোথায়? পিনিয়াল গ্ল্যান্ড, মস্তিষ্কের একটা গ্রন্থিতে। এটা দিয়েও কোশ্চেন আসে, পিনিয়াল গ্ল্যান্ডে। and proof of the external world, জগতের অস্তিত্বের প্রমাণ সম্বন্ধেও যে যুক্তি দেওয়া হয়েছে সেগুলো পড়তে হবে। ওকে, তারপর চলে আসবো স্পিনোজাতে কি কি রয়েছে তোমাদের পড়তে হবে। ডক্ট্রিন অফ সাবস্টেন্স, এটা কিন্তু রয়েছে। স্পিনোজার মতে দ্রব্য কটা? ডেকার্ট যেমন 3টে দ্রব্য স্বীকার করলো, গড, মাইন্ড অ্যান্ড বডি, কিন্তু
স্পিনোজা কিন্তু একটা দ্রব্যই স্বীকার করেছে, সেটা কি? সেটা কিন্তু গড। এবং তিনি বলেছেন কি, যে ঈশ্বরই হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতি হচ্ছে ঈশ্বর। গড ইজ নেচার এন্ড নেচার ইজ গড। এটা কে বলেছে? স্পিনোজা বলেছে। প্যান্থিজম, সর্বেশ্বরবাদ কার দর্শনে স্বীকৃত? এই কোশ্চেন গুলো আসে। স্পিনোজার দর্শনে কিন্তু এই সর্বেশ্বরবাদ নামে পরিচিত। এবং সাবস্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো, সেটা দিয়েও কোশ্চেন আসে। সাবস্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি? ইনফিনাইট, ইটারনাল, ইন্ডিপেন্ডেন্ট, নেসেসারি বিং। ঈশ্বর এবং জগৎ কখনোই আলাদা নয়, জগৎ হচ্ছে কিন্তু ঈশ্বরেরই প্রকাশ। and relation between substance and attributes, স্পিনোজার মতে কিন্তু অসীম সংখ্যক অ্যাট্রিবিউটস রয়েছে। এটা কিন্তু অনেকে ভুল করে আসে। স্পিনোজা কি বলেছেন? যে অসীম সংখ্যক অ্যাট্রিবিউটস রয়েছে and thought এবং extension। কিন্তু মানুষ জানতে পারে কি? দুটো। মানুষ কিন্তু দুটো জানতে পারে, থট এবং এক্সটেনশন কে। and doctrines of modes, এটা কিন্তু করতে হবে স্পিনোজার মতে। মোড কি? মোড হলো কিন্তু সাবস্টেন্সের বিশেষ অবস্থা। মোড কিন্তু নিজে নিজে স্বাধীন নয়, এটা কিন্তু সাবস্টেন্সের ওপর, দ্রব্যের ওপর কিন্তু নির্ভরশীল। হ্যাঁ, বেঙ্গলি পার্সনটা আমি পুরোটাই বুঝিয়ে দিচ্ছি, সেই জন্য বুঝিয়ে দিচ্ছি যে কি কি তোমাদের করতে হবে। ইংলিশটা এখন থেকেই রপ্ত করো, কারণ তোমাদের কিন্তু কোশ্চেন গুলো যে বেঙ্গলিতে ট্রান্সলেশন করে দেয়, সেটার থেকে তোমার ইংলিশ দেখা অনেক ভালো, কারণ ইংলিশটা অনেক সোজা লাগবে তোমাদের তখন। সেই জন্য আমি সবাইকে বলবো তোমরা ইংলিশটাকে রপ্ত করো, ঠিক আছে? তো মোডস কিন্তু কয় প্রকার, এগুলো কিন্তু আসবে। মোডস কয় প্রকার, এগুলো কিন্তু পড়তে হবে। থিওরি অফ নলেজ, স্পিনোজা জ্ঞানকে কিন্তু তিনটে ভাগে ভাগ করেছে। এগুলো কি কি সেইগুলো কিন্তু পড়তে হবে থিওরি অফ নলেজ থেকে। বডি মাইন্ড রিলেশন, এখানে কিন্তু তিনি ডেকার্টের মতো বলেনি, তিনি কিন্তু কার্টেসিয়ান ডুয়ালিজমের বিরোধিতা করেছে। ডেকার্ট যে মাইন্ড বডি রিলেশনের সম্বন্ধে বলেছিলেন, ইন্টারসেকশনালিজম, তিনি কিন্তু বিরোধিতা করেছে স্পিনোজা কি বললেন? ডেকার্ট বলেছিলেন যে বডি এবং মাইন্ড দুটো পৃথক, দুটো এক নয়, দুটো পৃথক সাবস্টেন্স। কিন্তু স্পিনোজা বললেন ডেকার্ট পুরোপুরি ভুল বলছে। সমান্তরালবাদ, মন এবং দেহ কিন্তু একই সাবস্টেন্সের দুটো অ্যাট্রিবিউট, একই ঘটনার দুটো দিক রয়েছে, একটা মানসিক, অন্যটা হচ্ছে শারীরিক। তাহলে তিনি বলেছেন কিন্তু প্যারালিজম, একটা রেল লাইনের মতো। তিনি কিন্তু মাইন্ড বডি রিলেশনকে সমান্তরালবাদ হিসেবে স্বীকার করেছেন। এটা তোমাদের রয়েছে। কনসেপশন অফ ফ্রিডম এন্ড ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, এইটা কিন্তু পড়তে হবে। তাহলে এখানেও কিন্তু তোমরা তুলনামূলক আলোচনা করে পড়লে ওখানে গিয়ে কিন্তু পড়ে দিয়ে আসতে পারবে যে ডেকার্ট তিনটে, স্পিনোজা একটা গডকে স্বীকার করেছে দ্রব্য সম্বন্ধে। ঈশ্বর ডেকার্টের মতে কি? জগতের স্রষ্টা, জগতের। ডেকার্ট কি বলেছে? যে গড কিন্তু এই জগতের বাইরে রয়েছে, এই জগতের মধ্যে নেই। কিন্তু স্পিনোজা কি বলেছে? স্পিনোজা কিন্তু বলেছে যে জগতের মধ্যেই রয়েছে গড, ইমানেন্ট, এই জগতের মধ্যেই রয়েছে। পার্সোনাল গডকে কিন্তু স্পিনোজা স্বীকার করেনি। পার্সোনাল গড কি? পার্সোনাল গড যেমন আমরা ভক্তি দিয়ে পুজো করি, এইরকম পার্সোনাল গডকে স্পিনোজা স্বীকার করেনি। স্পিনোজা কিন্তু স্বীকার করেছে ইমপার্সোনাল গড। এবার চলে আসবো যে ইমপার্সোনাল গড কি। স্পিনোজা কিন্তু গড এবং প্রকৃতিকে এক বলেছে, তাহলে এটাই কিন্তু ইমপার্সোনাল গড, এই হিসেবে তিনি মেনেছেন। তাহলে এটা কিন্তু জগতের মধ্যেই রয়েছে, গড কিন্তু জগতের মধ্যে রয়েছে। কিন্তু ডেকার্ট কি বললেন? ডেকার্ট বলছেন যে ঈশ্বর হচ্ছে জগতের স্রষ্টা এবং জগতের বাইরে রয়েছে, ট্রান্সেন্ডেন্ট। মন দেহের সম্পর্ক সম্বন্ধে ডেকার্ট কি স্বীকার করেছে? ডেকার্ট কিন্তু ইন্টারসেকশনালিজম, ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে স্বীকার করলো। কিন্তু স্পিনোজা কি স্বীকার করলো? প্যারালিজম। এইভাবে করে কম্পেয়ার করে পড়বে।
জ্ঞান সম্বন্ধে বেকার কি বলেছে, ক্লিয়ার এবং ডিস্টিংক্ট আইডিয়াস, স্পষ্ট হবে, বিবিধ হবে। কিন্তু স্পিনোজা কিন্তু ইমাজিনেশন, রিজন এবং ইনটিউশনের কথা বলেছে নলেজ সম্বন্ধে। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়তে হবে। তো আমি এগুলো সবই দেখবো আজকে, জাস্ট আমি সিলেবাসটা নিয়ে বলছি তোমাদের কি কি পড়তে হবে। লাইবনিজ, ডক্ট্রিন অফ মনার্কস। তো এখানে দেখো তোমাদের পড়তে হবে ডক্ট্রিনস অফ মনার্কস তত্ত্ব, ভেরি ইম্পর্টেন্ট, যে এই জগৎ কিন্তু অসংখ্য মনার্ক দ্বারা তৈরি। এবং মনার্কস গুলোর যে প্রকৃতি, মনার্কস গুলো কেমন, অবিভক্ত, স্পিরিচুয়াল। প্রতিটা মনার্ক কিন্তু নিজস্ব দৃষ্টিকোণ থেকে সমগ্র বিশ্বকে কিন্তু পরিচালিত করে। এবং মনার্ক গুলোর মধ্যে কিন্তু, এটা অনেকেই ভুল করে চলে আসো, মনার্ক গুলোর মধ্যে কিন্তু কোন রকম কোনো ইন্টারেকশন নেই। কোন রকম কোনো একটা মনারের সাথে অন্য আরেকটা মনারের কখনোই ইন্টারেকশন থাকে না। এটা কিন্তু বুঝতে হবে। ট্রুথ অফ রিজন অফ ট্রুথ অফ ফ্যাক্ট। ওকে, যে 2 + 2 = 4, এটা কিন্তু ট্রুথ অফ রিজন। আর ট্রুথ অফ ফ্যাক্ট কি, যে আজ বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, একই বিষয় একই সময় সত্য বা মিথ্যা হতে পারে না। প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন। সাফিসিয়েন্ট রিজন, আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্ট্রিন অফ প্রি এস্টাবলিশড হারমোনি, কি প্রি এস্টাবলিশড হারমোনি, মনার্ক গুলো আমি আগেই বলেছি, মনার্ক গুলো কিন্তু একে অপরকে কখনোই ইন্টারেকশন করে না। একটা মনার্ক অন্য আরেকটা মনার্ককে কিন্তু কখনোই প্রভাবিত করে না। এবং ঈশ্বর কিন্তু পূর্ব থেকেই সেই মনার্ক গুলোর মধ্যে একটা হারমোনি, একটা সমন্বয় স্থাপন করেছেন, প্রি এস্টাবলিশড হারমোনি। আর এইগুলো প্রবলেম অফ ইভিল, থিওরি অফ নলেজ, এগুলো কি মানে পড়তে হবে। ঠিক আছে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে মনার্কসের তত্ত্ব, সাফিসিয়েন্ট রিজন, আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস, প্রি এস্টাবলিশড হারমোনি, এগুলো থেকে কোশ্চেন আসবে। জন লক, রিফিউটেশনস অফ ইনেট আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপল। জন লক কিন্তু সহজাত ধারণা, এটাকে কিন্তু রিফিউট করেছে। সহজাত ধারণা বলে কিছুই নেই। এবং জন্মের সময় আমাদের মন কেমন থাকে, সাদা অলিখিত কাগজের মতো, এটা বলেছিলেন লক। দেন থিওরি অফ আইডিয়াস, সব আইডিয়াস আসে কোথা থেকে, এক্সপিরিয়েন্স থেকে। এবং এই এক্সপিরিয়েন্স, সেন্সেশন এন্ড রিফ্লেকশন, এগুলো কিন্তু পড়তে হবে। প্রাইমারি কোয়ালিটি এবং সেকেন্ডারি কোয়ালিটির মধ্যে কি কি ডিস্টিংশন রয়েছে। প্রাইমারি কোয়ালিটি কি, বস্তুর নিজস্ব যে গুণটা বস্তুর মধ্যেই রয়েছে, সেটা কিন্তু প্রাইমারি কোয়ালিটি। এন্ড সেকেন্ডারি কোয়ালিটি কি, যেমন কালার, টেস্ট, তোমার যে টেস্ট আমার সেই টেস্ট নেই, এইরকম আলাদা, ব্যক্তি ভেদে আলাদা আলাদা হয়ে যায়, এটা কিন্তু সেকেন্ডারি কোয়ালিটি, মুখ্য গুণ এবং গৌণ গুণ। তারপর হচ্ছে ইজি ইজ পার্সিটিভ। আচ্ছা, বার্কলে কিন্তু এগুলো পড়তে হবে। রিজেকশন অফ মেটেরিয়ালিজম, তো বার্কলে কিন্তু জড়বাদী, বার্কলে কিন্তু মেটেরিয়ালিস্ট, এইটা রিজেকশন করেছিলেন। বস্তু জগতের স্বাধীন অস্তিত্ব নেই, শুধু মাইন্ড এবং আইডিয়াসই হচ্ছে বাস্তব। ইমমেটেরিয়ালিস্ট ছিলেন বার্কলে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে ক্রিটিসাইজ করেছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলে বার্কলে বলেছিলেন কিছু নেই। এন্ড রিজেকশনস অফ দ্য লক, যে ডিস্টিংশন করেছে প্রাইমারি কোয়ালিটি এবং সেকেন্ডারি কোয়ালিটির মধ্যে। তুমি যদি সিলেবাসটা যদি ভালো করে পড়ো, তুমি 5-6টা কোশ্চেন এমনি করে চলে আসবে। সেই জন্য সবাইকেই বলবো এক্সামের আগের দিনও কিন্তু সিলেবাসটা পড়ে যাবে। বার্কলে কিন্তু রিজেকশন করেছিল, রিজেকশনস অফ দ্য ডিস্টিংশন বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস। তিনি বললেন কি, যে প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়ালিটি আলাদা নয়, সবকিছু হচ্ছে সাবজেক্টিভ। বার্কলে বললেন কি, সবকিছুই কিন্তু সাবজেক্টিভ, প্রত্যেকটাই কিন্তু, সবকিছু হচ্ছে আমাদের মনের ওপর নির্ভরশীল, সবকিছু আইডিয়া, সবকিছুই মনের ওপর নির্ভরশীল, সব আইডিয়াসই হচ্ছে কি সাবজেক্টিভ, এটা কিন্তু বার্কলে বললেন।
and easy is perceived. To be is to be perceived. এটা কে বলেছেন? তোমাদের কোশ্চেন আসে, টু বি ইজ টু বি perceived. অস্তিত্ব মানেই হচ্ছে উপলব্ধি করা। এটা কিন্তু বার্কলে বলেছেন। রোল অফ গড ইন বার্কলেস ফিলোসফি। যদি আমরা কোনো কিছুকে দেখতে না পাই, সেটা কিন্তু ঈশ্বর প্রত্যক্ষ করে থাকেন। ঈশ্বর সর্বদা কিন্তু সবকিছুকে উপলব্ধি করেন। তাই আমরা যদি নাও দেখি, সেই বস্তুটা কিন্তু বিদ্যমান রয়েছে। ঈশ্বর কিন্তু প্রত্যক্ষ করে চলেছে, এটা কিন্তু বার্কলে বলেছে। এগুলো কিন্তু পড়তে হবে। দেন হচ্ছে ডিস্টিংশন বিটুইন হিউম থেকে যা যা পড়তে হবে, ফার্স্টেই রয়েছে ইমপ্রেশনস এন্ড আইডিয়াস। ইমপ্রেশন কি? ডেভিড হিউমের মতে ইমপ্রেশন কি? যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি আচ্ছা যেটা বললাম, হ্যাঁ, ইমপ্রেশন কি? যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি লাভ করি, এবং এগুলো কিন্তু বাস্তব জগৎ, সেই জগতের সঙ্গে মনের যখন আমাদের সরাসরি ভাবে সংযোগ হয়, এটাকেই কিন্তু বলা হয় ইমপ্রেশন। যেমন আগুনে যখন হাত দেওয়া হয়, যেই তীব্র গরম এবং ব্যথা অনুভূত হয়, সেটা কিন্তু একটা ইমপ্রেশন, সরাসরি হচ্ছে। আইডিয়া কি? যখন তুমি আগুন থেকে দূরে সরে যাবে, আগুনে আগুনে তোমার ব্যথা লেগেছিল, যখন তুমি ভাববে, পরবর্তীকালে যখন তুমি ভাবছো আগুনে হাত দিয়ে তোমার ব্যথা লেগেছিল, সেটাই কিন্তু আইডিয়াস। এটা কিন্তু পড়তে হবে, ইমপ্রেশনস এন্ড আইডিয়াস। দেন রয়েছে কি রিলেশনস অফ আইডিয়াস এন্ড ম্যাটার্স অফ ফ্যাক্ট। যেমন রিলেশনস অফ আইডিয়াস কি? যেখানে কোনো যুক্তিগতভাবে সত্য, যেটা যেমন 2+2=4। তোমাদের এইভাবে কোশ্চেন আসে এগুলো থেকে, যে 2+2=4, এটা সবসময় সত্য, এখানে অভিজ্ঞতা লাগবে না, এটা যুক্তিগতভাবে সত্য, সব সময় সত্য। সেটা কিন্তু রিলেশনস অফ আইডিয়াস। ম্যাটার্স অফ ফ্যাক্ট কি? এটা কিন্তু এক্সপেরিয়েন্সের উপর নির্ভরশীল, অভিজ্ঞতার উপর নির্ভরশীল। কজালিটি, এটা কিন্তু হিউমের দর্শনে রয়েছে যে কার্যকরণ সম্পর্ক, এটা কিন্তু আমরা কখনোই প্রত্যক্ষ করি না। অভ্যাস, তোমাদের কোশ্চেন দিয়েছিল অভ্যাস থেকে কিন্তু কারণ, এইটা কিন্তু ধারণাটা কিন্তু আমাদের অভ্যাস থেকে আসে, হ্যাবিট থেকে আসে। এবং হিউম কিন্তু কোনো স্থায়ী আত্মা, কোনো সেলফ, স্থায়ী আত্মা কখনোই স্বীকার করেনি। আত্মা কি? আত্মা কিন্তু বিভিন্ন অনুভূতি, বিভিন্ন বান্ডেল থিওরি সমর্থন করেছেন, বিভিন্ন অনুভূতির সমষ্টি। কোন স্থায়ী আত্মা তিনি স্বীকার করেনি, এটা কিন্তু করতে হবে। এন্ড স্কেপটিসিজম, কোন রকম কোন নিশ্চিত জ্ঞান সম্ভব নয়। তারপর কান্টের থেকে ফার্স্টে রয়েছে কি এপ্রায়োরি এন্ড এম্পিরিক্যাল নলেজ। এপ্রায়োরি নলেজ কি? যেটা ইউনিভার্সাল, যেটা নেসেসারি। এন্ড এম্পিরিক্যাল নলেজ হচ্ছে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান, যেটা আমরা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে পাই। অ্যানালিটিক এন্ড সিনথেটিক জাজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিনথেটিক এপ্রায়োরি জাজমেন্ট কেন পসিবল নয়, কেন? এন্ড কোপার্নিকাল রেভলিউশনস কি? এটা জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস কি বলেছিলেন? আগে মানুষ ভাবতো যে সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু কোপার্নিকাস কি বললো? আসলে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে। কেন বলা হচ্ছে কান্টের থিওরিকে কোপার্নিকাল রেভলিউশন? কারণ কান্টই কিন্তু প্রথম বলেছিলেন কি, যে জ্ঞান আচ্ছা তো কোপার্নিকাল রেভলিউশন থিওরি কি কি বলেছিলেন কান্ট? এখান থেকে কোশ্চেন আসে বলে বলছি, টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। কান্ট বলেছিলেন কি, যে এই জ্ঞান সম্পর্কে মানুষের ধারণা, রেশনালিস্ট ফিলোসফার এবং এমপিরিসিস্ট ফিলোসফাররা যা যা বলেছিলেন, কান্ট
বলেছেন কি, কান্ট বললেন জ্ঞান কিন্তু রিজন এবং এক্সপিরিয়েন্স এই দুটো থেকেই আসে। রেভলিউশন কিন্তু কান্টের দর্শন থেকে পাওয়া গেল। যেমন কোপার্নিকাস বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্যটা পৃথিবীর কখনো চারিদিকে ঘুরতে পারে না। এটা কিন্তু কান্ট ফার্স্ট করেছিল। কান্ট বলেছিল কি যে রিজন এবং এক্সপিরিয়েন্স এই দুটো থেকেই কিন্তু জ্ঞান আসে, শুধুমাত্র রিজন থেকে আসতে পারে না, আবার শুধুমাত্র এক্সপিরিয়েন্স থেকে আসতে পারে না। রেভলিউশন করেছে। এই জন্য কিন্তু কান্টের মতবাদকে বলা হয় কোপার্নিকান রেভলিউশন ফিলোসফি। এইটা দিয়ে তোমাদের কোশ্চেন আসবে। তো যখন আমি পড়াবো এগুলোকে অনেক ডিটেলসে পড়াবো। এরপর স্পেস এন্ড টাইম কিন্তু পড়তে হবে। কান্টের দর্শনে দেশ এবং কাল এটা রয়েছে। এন্ড ক্যাটাগরিজ অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, 12টা যে ক্যাটাগরির কথা বলে, মন অভিজ্ঞতাকে সংগঠিত করার জন্য কিন্তু 12টা ক্যাটাগরি ব্যবহার করেছিল। কি কি সেই ক্যাটাগরি গুলো, এটা কিন্তু দিয়ে কোশ্চেন আসবে। তারপর গ্রুপ ডিতে চলে যাব। তাড়াতাড়ি করতে হবে কারণ আমাকে টপিকও বোঝাতে হবে। মেথডস অফ সাইকোলজি, এখান থেকে তোমাদের ফার্স্টে পড়তে হবে কি মেথডস অফ সাইকোলজি। এখানে তোমাদের রয়েছে কি ইন্ট্রোস্পেকশন, এক্সট্রোস্পেকশন, এক্সপেরিমেন্টাল মেথডস। ইন্ট্রোস্পেকশন কি, যখন নিজের মনের অভিজ্ঞতা জানার একটা পদ্ধতি, যেখানে ব্যক্তি নিজের চিন্তা, অনুভূতি, মানসিক অবস্থা নিজেই নিজে পর্যবেক্ষণ করছে, অন্যের সাহায্য এখানে লাগে না। ইন্ট্রোস্পেকশন থিওরি। এক্সট্রোস্পেকশন থিওরি কি, এটা কিন্তু এখানে কি হয়, এই পদ্ধতিতে কিন্তু অন্য ব্যক্তির আচরণ বা কাজ কিন্তু পর্যবেক্ষণ করা হয়। তোমার বাহ্যিক আচরণ দেখে তোমার মানসিক অবস্থা সম্পর্কে ধারণা করা যাবে। এটাই কিন্তু এক্সট্রোস্পেকশন থিওরি, যেখানে অন্য ব্যক্তির আচরণ, কাজ আমি পর্যবেক্ষণ করে বলে দিতে পারবো। এক্সপেরিমেন্টাল মেথড, এই পদ্ধতিতে কিন্তু সবকিছুকে এক্সপেরিমেন্ট করে কোনো একটা পরিবেশে, কোনো একটা নিয়ন্ত্রিত পরিবেশে এক্সপেরিমেন্ট করে মানুষের আচরণ, মানসিক প্রক্রিয়া এগুলোকে কিন্তু স্টাডি করা হয়। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল মেথড। এটা কিন্তু ফার্স্ট পড়তে হবে। দেন তোমাদের সংবেদন রয়েছে সাইকোলজি থেকে। তারপরে তোমাদের রয়েছে সেন্সেশন থেকে ডেফিনেশনস, অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন, ওয়েভার ফ্রেকনেল ল। তো সংবেদন, সংবেদন হলো কিন্তু যখন ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে যে স্টিমুলাস গুলো রয়েছে বা ঠিক যে উদ্দীপক গুলো রয়েছে, সেই উদ্দীপক গ্রহণের প্রথম মানসিক প্রক্রিয়া। এবং এই মাধ্যম দিয়ে কিন্তু দেখো যখন কোনো চোখে আলো পড়ছে, সেই আলোটাকে যখন অনুভব, একটা সেন্স হচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে সেন্সেশন। অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন, সংবেদনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। সংবেদনের বৈশিষ্ট্যগুলো কোয়ালিটি, ইন্টেন্সিটি, ডিউরেশনস, এক্সটেন্সিটি এন্ড ওয়েভার ফ্রেকনেল ল। এটা কি ওয়েভার ফ্রেকনেল ল? এই সূত্র অনুযায়ী কি বলা হয়, ওয়েভার ফ্রেকনেল ল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো। ওয়েভার ফ্রেকনেল ল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এই সূত্র অনুযায়ী কি বলা হয় যে উদ্দীপক, যে স্টিমুলি গুলো যে বাড়ছে, উদ্দীপক যখন বাড়ছে সংবেদন কিন্তু হারে বাড়ে না, বরং কিন্তু সেটা বাড়ে, সেই হারে বাড়ছে না, ধীরে ধীরে বাড়ছে। তো এখান থেকে এগুলো রয়েছে পারসেপশন। পারসেপশন কি হবে, প্রত্যক্ষণ কি, ডেফিনেশন, ডিস্টিংশন সেন্সেশন এন্ড পারসেপশন, গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন। তো গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে কি বলা হয় যে কোনো একটা বস্তু, আমরা কোনো বস্তুকে কোনো খন্ড খন্ড অংশে নয় বরং একটা হোল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, একটা হোল হিসেবে উপলব্ধি করি। কোনো একটা বস্তুকে কোনো খন্ড খন্ড অংশে নয়, একটা হোল হিসেবে যখন দেখবো, গেস্টাল্ট থিওরিতে কিন্তু এটা বলা হয় the whole is greater than the sum of its parts। এই গেস্টাল্ট থিওরি অফ পারসেপশনের মূল কথাটা খাতায় লিখে নেবে, the whole is greater than the sum of its parts। কোনো বস্তু খন্ড খন্ড অংশ নয় বরং একটা হোল হিসেবে যখন উপলব্ধি করা হয়।
অ্যান্ড তারপর রয়েছে মেমোরি, স্মৃতি, ফ্যাক্টরস অফ মেমোরি, স্মৃতির উপাদানগুলো কি কি রয়েছে, লার্নিং, রিটেনশন, রিকল, রিকগনাইজেশন। আমি জাস্ট বলে যাচ্ছি আজকে, কারণ টাইম নেই, আমাদের টপিক পড়াতে হবে তোমাদের। মার্কস অফ গুড মেমোরি, এগুলো কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে। ল অফ অ্যাসোসিয়েশন, সেখানে তোমাদের পড়তে হবে ল অফ কন্টিনিউটি, ল অফ কন্ট্রাস্ট, ল অফ সিমিলারিটি, এগুলো কিন্তু পড়তে হবে। এন্ড কজেস অফ, তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো, আমি বারবার করে বলছি, ইংলিশ টার্মগুলো দেখে কিন্তু পড়বে। কজেস অফ ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার কারণ কি, এই যে আমরা ভুলে যাই সেইটা কেন হয়, সেইগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। কজেস অফ ফরগেটফুলনেস, অ্যাটেনশন, মনোযোগ, মনোযোগের নেচার কি, কনসেন্স, স্পেন অফ অ্যাটেনশন, ডিভিশনস অফ অ্যাটেনশন, এগুলো কিন্তু রয়েছে। লার্নিং থেকে তোমাদের যেটা পড়তে হবে, থিওরিজ অফ লার্নিং, ট্রায়াল ইরোর থিওরি কি, প্যাভলভস কন্ডিশন, প্যাভলভস কন্ডিশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড রেসপন্স থিওরি, গেস্টাল্ট থিওরি তো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে তোমাদের, তোমরা জানো গেস্টাল্ট থিওরি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসেছে। And instinct, biological theory, psychological theory, consciousness, levels of consciousness, very very important, levels of consciousness. Okay, লিখে নাও, levels of consciousness কোনগুলো, যে সচেতন মন, অর্ধচেতন মন, অবচেতন মন। And Freud theory of dream, very very important, Freud theory of dream, ফ্রয়েডের যে স্বপ্ন তত্ত্ব, এটা কিন্তু পড়তে হবে। তারপর রয়েছে কি, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স থেকে কি কি রয়েছে, মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, আইকিউ, বিনেট সিমন টেস্ট অফ ইন্টেলিজেন্স, টার্মেন, মিরর অ্যান্ড হুইসলার টেস্ট অফ ইন্টেলিজেন্স। তো এখানে কিন্তু বুদ্ধিমত্তার যে সংজ্ঞা, ডেফিনেশনটা করতে হবে, মেজারমেন্ট কিভাবে করা যায় সেটা করতে হবে ইন্টেলিজেন্সের। অ্যান্ড উইলিয়াম স্টার্ন, এটা কিন্তু পড়তে হবে, উইলিয়াম স্টার্নের যে যুক্তিগুলো দিয়েছিল ইন্টেলিজেন্স কোঅর্ডিনেটের সম্বন্ধে, এটা পড়তে হবে। বিনে সাইমন বুদ্ধিমত্তা, পরীক্ষা কিভাবে করেছে বিনে সাইমন, ভেরি ইম্পর্টেন্ট, বিনে সাইমন টেস্ট। এন্ড কারম্যান মার্লি টেস্ট অফ ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে, সবটাই পড়াবো, আজকে জাস্ট সিলেবাসে আমি বলে দিলাম। অ্যান্ড তারপর রয়েছে আবার দেখো গ্রুপ ইতে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, বেসিক কনসেপ্ট কি কি রয়েছে, সোশ্যাল গ্রুপ, কমিউনিটি, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝানো হয়েছে, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, কাস্টম, ফোকওয়েস অ্যান্ড মোডস, এগুলো পড়তে হবে। তারপর রয়েছে কি, সোশ্যাল ক্লাস, কাস্ট, এগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো বেশি ভালোভাবে পড়বে সেগুলো কিন্তু মার্কসিস্ট থিওরি অফ সোশ্যাল চ্যালেঞ্জ, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। মার্কসিস্ট থিওরি অফ সোশ্যাল চ্যালেঞ্জ কি ছিল, মার্কসের দর্শনে যেই চ্যালেঞ্জ গুলো দিয়েছিল, যে সোশ্যাল চেঞ্জ গুলো দিয়েছিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। ওকে, এটা কিন্তু পড়তে হবে, যে শ্রেণী মনোভাব, শ্রেণী চেতনা, ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। And scope of political philosophy থেকে nature scope, scientific theory, এটা কিন্তু তোমাদের পলিটিক্যাল ফিলোসফি থেকে এগুলো রয়েছে, ফিলোসফিক্যাল থিওরি, পলিটিক্যাল আইডিয়ালস, ডেমোক্রেসি ইজ ডিফারেন্ট ফ্রম সোশ্যালিজম, ইউটোপিয়ান, সায়েন্টিফিক অ্যান্ড সর্বোদয়া, ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, এখান থেকে কোশ্চেন তো দেবেই। সর্বোদয়, গান্ধীজির কনসেপশন অফ নন ভায়োলেন্স, গান্ধীজির থিওরিজ অফ ট্রাস্টিশিপ, খুব ইম্পর্টেন্ট, সর্বোদয় কি, গান্ধীজির ট্রাস্টিশিপ কি। আজকে সময় নেই বলে এগুলো বিস্তারিত গেলাম না। তারপর তোমাদের আছে হচ্ছে লজিক, লজিক থেকে যেগুলো দেখতে হবে, ক্যাটাগরিক্যাল প্রপোজিশনস এন্ড ক্লাসেস, যেই বচন এবং যেগুলো রয়েছে, বচনের গুণ, পরিমাণ, এগুলো কিন্তু পড়তে হবে, কোন পদটা ব্যাপ্য, কোন পদটা অব্যাপ্য, এগুলো কিন্তু পড়তে হবে। এ ই আই ও, এই বচনগুলো, কোন পদটা ব্যাপ্য, কোন পদটা অব্যাপ্য, এবং বচন, বাক্য থেকে বচনে রূপান্তরিত করো, এগুলো থেকেও কোশ্চেন আসে।
অ্যান্ড তারপর রয়েছে দেখো ইমিডিয়েট ইনফারেন্স, ওখানে কিন্তু আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবেই। মানে এটা থেকে আমি বলে রাখছি, কোশ্চেন আসি আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, স্কোয়ার অফ অপোজিশন, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল সিলোজিজম, তারপরে রয়েছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম, এবং ন্যায়ের যে সাধারণ নিয়মগুলো যে রয়েছে, যে নিয়মগুলো পড়তে হবে তোমাদের, যে ন্যায়ের যে নিয়মগুলো রয়েছে, ফ্যালাসি কিভাবে হয়, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, কিভাবে দোষগুলো হচ্ছে, সব ক্লাসে ইনভার্স এগুলো আলোচনা করা হবে। তারপরে বুলিয়ান ইন্টারপ্রিটেশন রয়েছে, ভেন চিত্র কিন্তু পড়তে হবে, ভেন ডায়াগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট ভেন ডায়াগ্রাম। তারপর ফাংশনস রয়েছে, নেগেশনস, কনজাংশন, ডিসজাংশনস, এগুলো কিন্তু রয়েছে, শর্ট অফ ট্রুথ টেবিল টেকনিক এন্ড কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশনও কিন্তু তোমাদের রয়েছে এসএলএসটি তে, অ্যানালজি, প্রবাবল ইনফারেন্স রয়েছে, এন্ড কজাল কানেকশন উইথ মেথডস অফ এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি, এন্ড লাস্ট হচ্ছে হাইপোথিসিস। এটা কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে সিলেবাস। এবার আমরা চলে আসবো আজকের টপিকে, যেটা মেন টপিক, আজকে কিন্তু আমরা চলে আসবো একদম ফার্স্ট থেকে। আজকে আমরা শুরু করছি চারবাক ফিলোসফি। ভালো করে বুঝবে চারবাক ফিলোসফি। তো দেখো, Charvak is one of the materialistic schools of Indian philosophy and stands in opposition to spiritualism. তো চারবাক দর্শন কিন্তু আমরা জানি কি, যে ভারতীয় দর্শন ইতিহাসে চারবাক দর্শন কিন্তু নাস্তিক দর্শন, এবং এটা কিন্তু জড়বাদী, এটা কিন্তু জড়বাদী দর্শন। এই দর্শন অন্য সব ভারতীয় দর্শনের থেকে একদমই ভিন্ন মতামত দিয়েছে, কারণ এটা কিন্তু কোন রকম কোনো অতীন্দ্রিয়, সুপার ন্যাচারাল এবং কোনো অলৌকিক কোনো বিষয়কে সত্য বলে মানেনি। চারবাকদের মতে যেটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পারি, প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। তারা বলেছে কি, যে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। সেই জন্য চারবাক দর্শনকে জড়বাদী কেন বলা হচ্ছে, কারণ এই দর্শনের মত কি, যে জড় পদার্থ, এই দর্শনের মতে শুধুমাত্র জড় পদার্থ, ম্যাটারই কিন্তু একমাত্র বাস্তব। এই মানুষের শরীর, প্রকৃতি, পৃথিবী, জল, আগুন সবকিছুই কিন্তু জড় পদার্থ দিয়েই। তাহলে কোশ্চেন আছে তোমাদের, যে জগতের সবকিছুই কিন্তু পদার্থ দিয়ে তৈরি হয়, কোন রকম কোনো তারা কিন্তু আত্মা, অলৌকিক মানে শক্তি, এগুলো কিন্তু তারা কিন্তু মানেনি। তাহলে ফার্স্ট কিন্তু এটাই আসলো, চারবাক ইজ দ্য ওয়ান অফ দ্য মেটেরিয়ালিস্টিক schools of Indian philosophy. According to the Charvaks, matter alone is the ultimate reality. কি বলছে এখানে, যে জড় পদার্থটাই কিন্তু একমাত্র বাস্তব। চারবাকদের মতে কিন্তু পৃথিবীর সবকিছু চারটে মৌলিক উপাদান দিয়ে তৈরি। সেই চারটে মৌলিক উপাদান কি কি? স্থিতি, অপ, তেজ, মরুত। তারা আকাশ, আকাশকে কিন্তু ইথারকে, তোমরা ইংলিশ নামটাই জানবে, ইথারকে কিন্তু স্বীকার করেনি। কেন স্বীকার করলেন না তারা? চারবাকরা কেন ইথারকে কেন স্বীকার করেনি? কারণ আকাশকে বা ইথারকে কিন্তু কখনোই ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে প্রত্যক্ষ করা যায় না। তারা কি বলছেন, যে মানুষের দেহ কিন্তু এই সাতটি উপাদানের সংমিশ্রণে তৈরি। কি কি? স্থিতি, অপ, তেজ, মরুত। তাই দেহটাই হচ্ছে কিন্তু বাস্তব, দেহের বাইরে আলাদা কোনো আত্মা নেই। They reject the existence of the soul, God, given hell after life and rebirth. এগুলো লিখে নাও। চারবাকদের মতে কিন্তু কোনো আত্মা নেই। আগের বার এসএলএসটি তে কিন্তু এরকম আত্মা সম্বন্ধীয় একটা কোশ্চেন এসেছিল। তো চারবাকদের মতে তারা কি বলছেন? তারা বলছেন কোন রকম কোনো আত্মা নেই, কারণ আত্মাকে আমরা কখনোই প্রত্যক্ষ করতে পারি না। তারা গডকেও স্বীকার করেনি, কারণ গডকেও প্রত্যক্ষ করা যায় না। And
হিভেন হেল, কোনো স্বর্গ নরক নেই, পরলোক নেই, পুনর্জন্ম নেই। তাদের কি হলো কি, যে এসবের কোনো কিছুকেই মানুষ কিন্তু কখনোই প্রত্যক্ষভাবে দেখতে পারে না, সরাসরি দেখতে পারে না। তাই এগুলোর অস্তিত্ব কিন্তু কখনোই প্রমাণ করা যাবে না। সেই জন্য তাদের মতে কিন্তু দেহটাই হচ্ছে আত্মা, দেহের বাইরে কোনো কিছু নেই, দেহই হচ্ছে কিন্তু আত্মা। এবং তারা বলছেন কি, যে শরীর যতদিন রয়েছে, আমাদের দেহ যতদিন রয়েছে, ততদিনই কনসাসনেস রয়েছে, এই চেতনাটা রয়েছে। কিন্তু এই দেহটা যখন ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু আর এই চেতনা আর থাকবে না, এই কনসাসনেস কিন্তু আর থাকবে না। যেমন একটা প্রদীপ নিভে গেলে আলোটাও নিভে যায়, তেমনি যখন দেহটা ধ্বংস হয়ে যাবে, তখন কনসাসনেস বা চেতনার কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং দে ডিনাই দ্য অথরিটি অফ বেদাস। আমি একদমই নোটসটা কিভাবে বানিয়েছি, কারণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখানে রয়েছে, কারণ এই নোটসটা পড়লেই হয়ে যাবে তোমাকে, ঠিক আছে? আর পরীক্ষার আগে অন্য কিছু লাগবে না। ডিনাই দ্য অথরিটি অফ দ্য বেস এন্ড দ্য একসেপ্ট পারসেপশন। একদম সহজভাবে বুঝবে এগুলো। কি বলছে এখানে, বেদের প্রামাণ্যকে কিন্তু অস্বীকার করেছে। অন্যান্য ভারতীয় দর্শন কিন্তু বেদকে ঈশ্বর প্রদত্ত এবং সর্বোচ্চ জ্ঞানের উৎস বলে মনে করলেও চার্বাকরা কিন্তু সেটা মানেনি। তারা কি বলেছেন, যে বেদ কিন্তু মানুষের রচিত, বেদে অনেক কল্পকাহিনী এবং অপ্রমাণিত, যেগুলো প্রমাণ করা যায় না, সেইগুলো কিন্তু রয়েছে বেদে। সেই জন্য এই বেদকে কিন্তু কখনোই অন্ধভাবে বিশ্বাস করা যায় না। এবং যে বিষয় প্রত্যক্ষভাবে প্রমাণ করা যাচ্ছে না, কোনো একটা বিষয় যদি প্রত্যক্ষভাবেই প্রমাণ করা না যায়, তাহলে কি যেটা লেখা রয়েছে, বেদে যেটা লেখা রয়েছে, সেটা কখনোই সত্য বলে প্রমাণিত হতে পারে না। এটা কিন্তু বললেন তারা। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। They regard sensory pleasure, hedonism as the chief goal of human life. চার্বাক দর্শনের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মত কি, যে হেডোনিজম as the chief goal of human life। তারা বলেছেন কি, যে সুখবাদ, হেডোনিজমকে কিন্তু চার্বাক দর্শনে স্বীকার করা হয়েছে। এবং তারা বলেছেন কি, যে ইন্দ্রিয়গত যে সুখ, সেটাই কিন্তু আসল মানুষের জীবনে, সেটাই কিন্তু গোল। এবং চার্বাকরা কিন্তু প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছে। তারা কিন্তু অনুমান, উপমান, শব্দ এগুলোকে কিন্তু নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে মানেনি। ইন্দ্রিয় সুখটাই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য। এই জন্য চার্বাক দর্শন কিন্তু হেডোনিস্টিক দর্শন বলা হয় চার্বাক দর্শনকে। তারা বলে মানুষের জীবন হচ্ছে ছোট, মৃত্যুর পর আর কোন রকম কোনো জীবন নেই, যতদিন বাঁচো ততদিন সুখে থাকো। তারা আরেকটা কথা বলেছিলেন এখানে, যে যাবৎ জীবের সুখং জীবের, যতদিন বাঁচো ততদিনই সুখে বাঁচো, প্রয়োজন হলে ঋণ করে ঘি খাও। তাহলে এইটা কিন্তু তারা বলে গেছেন, যে এই জীবনটাই হচ্ছে, জীবনের পরে আর কোনো জীবন নেই। And according to them, the result of sacrifice are invisible, therefore cannot be verified. তারা কিন্তু যজ্ঞ, পুজো, হোম, ব্রত, তপস্যা এগুলোকে কিন্তু অর্থহীন বলেছে। ওরশিপস, রিচুয়ালস, ভোজ এগুলোকে কিন্তু পুরোপুরি অর্থহীন কেন বললো? কারণ যজ্ঞ করলে কিন্তু স্বর্গ পাওয়া যায়। এইরকম কোনো প্রমাণ আছে কি, যে যজ্ঞ করলেই যে স্বর্গ পাওয়া যাবে? এটা কি প্রত্যক্ষের মাধ্যম দিয়ে আর সরাসরি তুমি দেখতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সবটাই তোমাদের বেঙ্গলিতে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সবটাই বেঙ্গলিতে রয়েছে। আমি আমি ইংলিশ দিয়ে পড়াচ্ছি, কারণ দেখো তোমাদের কিন্তু সব বেঙ্গলি, ঠিক আছে? যেটা লাগবে সেটাই তোমরা করে নিতে পারবে, এখান থেকে পুরোটাই বেঙ্গলি করে দেওয়া, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। ওকে, তো যেটা বললাম, যে যজ্ঞ, পুজো,
হোম, ব্রত, তপস্যা এগুলো কিন্তু অর্থহীন। যজ্ঞ করলে স্বর্গও পাওয়া যায়, এর কিন্তু কোনো রকম কোনো প্রমাণ নেই। পুজো করলে ঈশ্বর খুশি হয়, এটা কি তুমি দেখতে পাচ্ছো? না। তপস্যা করলে মুক্তি হয়, এগুলো প্রত্যক্ষভাবে কখনোই দেখা যায় না। তাই এই সব কাজ কিন্তু মানুষের শ্রম এবং অর্থ অপচয় করা, এইগুলো বলে আদৌ কিছু নেই। এবং যজ্ঞের ফল হচ্ছে অদৃশ্য, ইনভিজিবল বলছে। স্যাক্রিফাইস আর ইনভিজিবল, যজ্ঞের ফল কিন্তু অদৃশ্য, সেই জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যজ্ঞ করলে পূর্ণ হয় এবং মৃত্যুর পর কিন্তু লাভ হয়। চার্বাকরা কি প্রশ্ন করছে যে কি স্বর্গে, কি স্বর্গে গিয়ে ফিরে এসেছে? কেউ কি স্বর্গে গিয়ে আবার ফিরে আসতে পারে এখানে? তাহলে এখানে এখানে তারা বলছে কি যে প্রত্যক্ষ প্রমাণ নেই, তারা তখন কোনো যোগ্য এগুলোকে কিন্তু মানছেন না। And according to them, the result of the sacrifice, এটা বললাম, sacrifice আর invisible, এগুলোকে দেখাই যায় না, প্রত্যক্ষ করা যায় না, সেই জন্য কখনো এগুলোকে ভেরিফাইও করা যায় না। They regard animal sacrifice not as a religious act, but as an act of cruelty. এই যে পশু বলি দেওয়া হয়, অনেক কিন্তু প্রাচীনকালে কি হতো, অনেক যজ্ঞে কিন্তু পশু বলি দেওয়া হতো। চার্বাকরা কিন্তু এর তীব্রভাবে বিরোধিতা করছে। কেন? কারণ এই যে নিরীহ প্রাণীগুলোকে হত্যা করে, সেটা কিন্তু ধর্ম হতে পারে? চার্বাকরা বলছে কি যে নিরীহ প্রাণী এদেরকে হত্যা করে কখনোই সেটা ধর্ম হতে পারে না। তাই এই পশু বলি কিন্তু নিষ্ঠুর এবং অমানবিক, ক্রুয়েলিটি বলছে। The Charvaks believe that priests often mislead, তোমরা কিন্তু ইংলিশ নামগুলোর সাথে পরিচিত হও, কারণ বাংলা কিন্তু অনেক সময় ট্রান্সলেশন যখন করে দেওয়া হয়ে থাকে প্রশ্নে, তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে, কারণ ইংলিশ গুলো অনেক সোজা ভাবে তোমরা পড়তে পারবে। The Charvaks believe that priests often mislead ordinary people in the name of religion. তারা বলছেন কি, চার্বাক দর্শনে বলা হচ্ছে যে এই যে মানুষের বাস্তব জীবন নিয়ে, এই বাস্তব জগৎ নিয়ে চিন্তা করা উচিত। এই অলৌকিক বিষয়গুলোকে নিয়ে মানুষ যে সময় নষ্ট করছে, এগুলো করা কখনোই উচিত নয়। শাস্ত্র সম্পর্কে চার্বাকদের কি মতামত ছিল? যে শাস্ত্রে গো জাতিকে মানুষ অপেক্ষা উচ্চতর বলা হচ্ছে, সেই শাস্ত্র হচ্ছে কি রুচি সম্পূর্ণ বুদ্ধিমান ব্যক্তি কখনোই এটা করতে পারে না। এবং চার্বাকরা কিন্তু বিবেক এবং যুক্তিকে শাস্ত্রের ওপরে স্থান দিয়েছিল। পাপ, পুণ্য, পরলোক এগুলো করেনি। পাপ পুণ্য কিন্তু এগুলো মানুষ কল্পনা, মানুষ বানাচ্ছে এগুলোকে। মৃত্যুর পর কিন্তু কোন রকম কোনো বিচার হয় না, স্বর্গ নরক এগুলো আসলেও নেই, মানুষ এটা করছে। And Charvak philosopher rejected the existence of soul, God, other metaphysical entities. তো তারা কিন্তু কোনো মেটাফিজিক্যাল এন্টিটিস, গড, সোল এগুলো কখনোই স্বীকার করেনি, কারণ প্রত্যক্ষই করা যায় না, এগুলোকে সরাসরি কোনো প্রুভই নেই এগুলো সম্বন্ধে। তো এখান থেকে যে কোশ্চেন গুলো তোমাদের আসতে পারে, চার্বাক দর্শন কিন্তু ভারতীয় দর্শনের মধ্যে জড়বাদী দর্শন, যেগুলো থেকে কোশ্চেন আসবে, লিখে নাও এগুলো, ছোট ছোট পয়েন্ট করে এখনই লিখবে খাতায়। জড় পদার্থই কিন্তু একমাত্র বাস্তব তাদের মতে, প্রত্যক্ষ একমাত্র পারসেপশনকে কিন্তু একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করেছে। আচ্ছা, আবার দাঁড়াও তো, আচ্ছা যেটা বললাম লিখে নাও এটা। তারা কিন্তু জড়বাদী দর্শন প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করেছে, তারা বেদের প্রামাণ্য কখনোই স্বীকার করছে না। যজ্ঞ, পুজো, হোম এগুলোকে অপ্রমাণিত, এগুলো কখনো প্রুফ করা যায় না, অর্থহীন বলছেন তারা। পশু বলি, এই যে যজ্ঞে যে পশু বলি দেওয়া হয়, এটা কখনোই কোনো ধর্ম হতে পারে না। তারা কিন্তু নিষ্ঠুরতা বলে, ক্রুয়েলিটি বলেন এটাকে। এবং ইন্দ্রিয় সুখ,
এবং ইহজাগতিক সুখ, এটাই কিন্তু মানুষের জীবনের প্রধান লক্ষ্য। তারা কিন্তু প্রত্যক্ষকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আমাদের বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সেইগুলোকে গুরুত্ব দিয়েছে। এরপর পড়বো অরিজিন এন্ড আর্লি সোর্সেস অফ চারবাক ফিলোসফি। চারবাক দর্শন, এই দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে? সো চারবাক দর্শনের কিন্তু কোন রকম কোনো মূল গ্রন্থ কিন্তু পাওয়া যায় না। এই দর্শন সম্পর্কে আমরা কিভাবে তাহলে জানতে পারবো? এই দর্শন সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন বৈদিক, বৌদ্ধ, জৈন দর্শনে এবং পরবর্তীতে দার্শনিক গ্রন্থগুলো রচনা করা হয়েছিল, সেখান থেকে কিন্তু কিছু সোর্স পাওয়া গেছিল চারবাক দর্শনে। তো ফার্স্ট হচ্ছে কি ঋগ্বেদ। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। চারবাক দর্শনের নাম কিন্তু ঋগ্বেদে সরাসরি ভাবে উল্লেখ নেই, কিন্তু ঋগ্বেদের কিছু সূক্তে কিন্তু বলা হয়েছে, এই বস্তুবাদী মেটেরিয়ালিস্ট থিওরির কথা কিন্তু বলা হয়েছিল। কোন সূক্তে বলা হয়েছিল সেটাও লিখে নাও, নাসাদীয় সূক্ত। নাসাদীয় সূক্ত, NASADIYA, এখানে কিন্তু বলা হয়েছিল। And Buddhist literature, Buddhist texts refer to doctrines similar to those of the Charvaks, particularly of the denial of the soul and the afterlife. They state that consciousness ceases and the ceases with the destructions of the body. তো বৌদ্ধ ধর্মগ্রন্থে কিন্তু চারবাকদের মতবাদের উল্লেখ পাওয়া গেছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থে কিন্তু পাওয়া গেছে কিন্তু চারবাকরা কোনো আত্মা মানছেন না, পরলোককে মানছে না, পুনর্জন্ম মানছেন না, এবং দেহ নষ্ট হলে কিন্তু কনসাসনেসও নষ্ট হয়ে যায়। এটা কিন্তু রয়েছে বৌদ্ধ গ্রন্থে, কিন্তু চারবাকদের এই মেটেরিয়ালিস্টিক মতে কিন্তু উল্লেখ পাওয়া যায়। তারপর হচ্ছে মহাভারত। মহাভারতে কি দেখা যাচ্ছে? মহাভারত portrays the Charvak as atheist, opponents of the Vedas and even as demonic figures. মহাভারতে কিন্তু চারবাকদের সম্পর্কে সমালোচনামূলক কিন্তু একটা আলোচনা করা হয়েছে, লিখে নাও। সেখানে কিন্তু চারবাকদের নাস্তিক, এই যে চারবাকরা যে বেদ বিরোধী, এই হিসাবে কিন্তু দেখানো হয়েছে মহাভারতে। মহাভারতে কি করা হয়েছে? চারবাকদের বৈদিক ধর্মের বিরোধী হিসেবে দেখানো হয়েছে। এইভাবে সূক্ষ্ম ভাবে সবটা পড়তে হবে। চারবাক দর্শনে যে বেঙ্গলি বুক ছুঁড়ে ফেলে দাও, ওগুলো পড়বে না কখনোই। বেঙ্গলি বুকে কিন্তু মানে আমি বলছি, বেঙ্গলি বুকে কিন্তু সবটা থাকে না। এসএস এখন যেরকম টাইপের কোশ্চেন আসছে, তোমাকে সবটা পড়তে হবে, সবকিছু একসাথে। কিন্তু এই জন্য আমি মানে ইংলিশ বুকগুলো থেকে ফলো করে তোমাদের দিয়েছি এগুলো। মনো সংহিতা আর মনুস্মৃতি, এখানে কিন্তু চারবাকদের নাস্তিক এবং ধর্ম বিরোধী বলা হয়েছে, কারণ চারবাকরা কোনো বেদকে মানত না, যোগ্য ধর্মীয় আচার অনুষ্ঠানকে অস্বীকার করতেন, ঈশ্বর পরলোকে কিন্তু বিশ্বাস করতেন না। এই জন্য কিন্তু বৈদিক সমাজ তাদের ধর্ম বিরোধী বলে মনে করা হতো। বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণেও কিন্তু চারবাকদের কি বলা হয়েছে? হেডোনিস্ট এন্ড ক্রিটিক্স অফ দ্য বেদাস। বিষ্ণু পুরাণে কিন্তু চারবাকদের ভোগবাদী, হেডোনিস্টিক এন্ড বেদ বিদ্বেষী, বিরোধী বলা হয়েছে, কারণ চারবাকরা কিন্তু ইন্দ্রিয় সুখ, এই ইহ জগতের যে সুখ বা ইন্দ্রিয় সুখ, এটাকেই কিন্তু জীবনের প্রধান লক্ষ্য হিসেবে মনে করতেন। পরলোক বলে কিছুই নেই তাদের কাছে। সেই জন্য বিষ্ণু পুরাণে বলা হয়েছে কি, চারবাকদের ভোগবাদী এবং বেদ বিরোধী হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু বিষ্ণু পুরাণ থেকে জানা যায়। মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ, চারবাক দর্শনের নিজস্ব মূল গ্রন্থ কিন্তু পাওয়া যায় না, কিন্তু চারবাক দর্শন সম্পর্কে সব থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায় মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ থেকে।
ভেরি ইম্পর্টেন্ট, মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ থেকে। এখানে কিন্তু চারবাকরা যে ঈশ্বর আত্মা পরলোককে অস্বীকার করেছে, এগুলো কিন্তু এই মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ থেকে কিন্তু পাওয়া গেছিল। এছাড়াও রেফারেন্স টু চারবাক ইন লেটার ফিলোসফিক্যাল ওয়ার্কস, চারবাকদের নিজস্ব তো কোনো রকম কোনো মূল গ্রন্থ নেই, কিন্তু চারবাকদের কিন্তু চিন্তাধারা সম্পর্কে এই দার্শনিকদের যে লেখা গ্রন্থ, এখান থেকে কিন্তু কিছু কিছু জানা গেছিল। যেমন শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ, শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ, তিনি কি বলেছেন যে শান্তরক্ষিত discusses Charbak philosophy in his তত্ত্ব সংগ্রহ। According to the Charbaks, the body itself is the self, যে দেহই আত্মা। চারবাকরা বলেছিলেন যে দেহটাই আত্মা, সেটা কিন্তু শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ থেকে পাওয়া গেছে। শান্তরক্ষিতের মতে চারবাকরা দেহকেই আত্মা হিসেবে মনে করতেন, প্রত্যক্ষ ছাড়া অন্য কোনো প্রমাণকে কিন্তু বিশ্বাস করতেন না। এন্ড হরিভদ্রসূরি স্বরদর্শন সমুচ্চয়, হরিভদ্রসূরি কিন্তু তারপর কিন্তু হরিভদ্রসূরি কি বলছেন, রেফার্স টু দ্য চারবাক গীত। শান্তরক্ষিত বলছে যে চারবাকরা কি বললো, যে দেহকে আত্মা হিসেবে মানছেন, কিন্তু হরিভদ্রসূরি কি বলছে, তিনি বলছেন কিন্তু যে এই স্বরদর্শন সমুচ্চয়, এই গ্রন্থটা থেকেও কোশ্চেন আছে যে এই গ্রন্থটা কার লেখা, স্বরদর্শন সমুচ্চয়, এই গ্রন্থটা কিন্তু হরিভদ্রসূরির লেখা। আমি দেখেছি এই ধরনের কোশ্চেন এসেছে, হরিভদ্রসূরির লেখা কিন্তু স্বরদর্শন সমুচ্চয়। তো এখানে কিন্তু তিনি চারবাক দ্রুত হিসেবে উল্লেখ করেছেন। কেন? কারণ চারবাকরা কিন্তু কখনোই ঈশ্বরকে মানতেন না, আত্মাকে কখনোই মানতেন না, স্বর্গ নরক কখনোই মানতেন না, পরলোক কখনোই বিশ্বাস করতেন না, এবং কেবলমাত্র পারসেপশনকেই সত্য প্রমাণ হিসেবে গ্রহণ করেছিলেন। হরিভদ্রসূরি স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থে চারবাকদের কিন্তু দ্রুত বলেছেন, তারা সব অলৌকিক বিষয় অস্বীকার করেছেন। এই জন্যই চারবাকরা কোনো অলৌকিক বিষয়কে স্বীকার করেনি, এটাই কিন্তু বলেছে হরিভদ্রসূরি স্বরদর্শন সমুচ্চয় এই গ্রন্থে। দেন হচ্ছে কি সদানন্দ জ্যোতি অদ্বৈত ব্রহ্ম সিদ্ধি। While criticizing the Charbaks, Sadananda Jyoti observed that they reject inference as an independent means of knowledge, maintain only the four material elements constitute reality. তো আমরা জানি কি যে সদানন্দ জ্যোতির কিন্তু অদ্বৈত ব্রহ্ম সিদ্ধি, তিনি কিন্তু অদ্বৈত বেদান্ত দার্শনিক ছিলেন। চারবাকরা কিন্তু কখনোই অনুমানকে সবসময় রিজেক্ট করেছে, অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেনি। তারা কি মনে করেন যে চারটি জড় উপাদান, হিটি অফ তেজ মরুদ ছাড়া কোনো কিছুই সত্য নয়, আত্মা ব্রহ্ম এগুলো হচ্ছে কি তারা অস্বীকার করেছেন। তো সদানন্দ জ্যোতি কিন্তু বলেছেন কেবল জড় পদার্থটাই হচ্ছে সত্য, জড় পদার্থকেই কিন্তু একমাত্র সত্য হিসেবে মনে করতেন। চারবাকরা যে জড় পদার্থকে একমাত্র সত্য হিসেবে মনে করেছেন, এটা কিন্তু সদানন্দ জ্যোতি বলেছেন। এই ধরনের কোশ্চেন আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন কিন্তু দেবে। যদি আসে, চারবাকদের কিন্তু নিজস্ব কোন রকম কোনো গ্রন্থ বর্তমানে নেই, চারবাকদের কিন্তু কোন রকম কোনো মূল গ্রন্থ পাওয়া যায় না। ফলে চারবাক দর্শন সম্পর্কে যেটাই আমরা জানতে পারছি এই বেদান্ত দর্শন থেকে, যেটা সদানন্দ জ্যোতি বলেছে, ন্যায় দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, এখান থেকে কিন্তু আমরা পারছি, জানতে পারছি। ওকে, তো এরপর দেখো কি পয়েন্টস গুলো কি কি রয়েছে। দ্য অরিজিনাল চারবাক টেক্সট আর লস্ট, কোন রকম কোনো অরিজিনাল টেক্সট নেই, এবং চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে, বৃহস্পতি, তার বৃহস্পতি সূত্র কিন্তু চারবাক দর্শনের মূল গ্রন্থ ছিল, কিন্তু বর্তমানে সেটাও কিন্তু লুপ্ত হয়ে গেছে। বৃহস্পতি সূত্রও কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা কিন্তু লুপ্ত এখন।
এবং বৃহস্পতি সূত্র কিন্তু যদি আসে কোশ্চেনে, এটা কিন্তু বৃহস্পতি সূত্র কিন্তু চার্বাক দর্শনের মূল গ্রন্থ বলে এটাকে মনে করা হয়, কিন্তু এটা কিন্তু বৃহস্পতি সূত্র কিন্তু এখন আর পাওয়া যায় না। ওকে, তো তোমাদের কিন্তু এগুলো জানতে হবে যে why did later philosophers discuss the চার্বাক, কেন পরবর্তী দার্শনিকরা চার্বাকদের আলোচনা করেছেন, কারণ চার্বাক দর্শন কিন্তু সেই সময় ধর্মীয় বিশ্বাসকে পুরোপুরি অপোজ করেছিল। তারা বেদ মানতেন না, ঈশ্বরকে মানতেন না, সোলকে মানতেন না, আত্মাকে মানতেন না, স্বর্গ নরক পরলোককে মানতেন না। সেই জন্য কিন্তু চার্বাক দর্শন একটু অন্য দর্শনের থেকে কিন্তু একটু অন্যরকম। And the major sources of reconstructing চার্বাক philosophy include সর্বদর্শন সংগ্রহ বা মাধবাচার্য। তো চার্বাক দর্শনের চার্বাক দর্শনকে জানার জন্য যে উৎসগুলো রয়েছে, ফার্স্ট হচ্ছে মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ। এটা কিন্তু চার্বাক দর্শনের সবথেকে সুসংগঠিত বিবরণ এখানেই রয়েছে, মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহে। শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ, যেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে, চার্বাকদের জড়বাদ, এবং চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছে, সেটা কিন্তু এই শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহে পাওয়া গেছে। হরিভদ্রসূরির স্বরদর্শন সমুচ্চয়, চার্বাকদের সমালোচনামূলক আলোচনা করেছে, কিন্তু হরিভদ্রসূরির স্বরদর্শন সমুচ্চয় সেটা কিন্তু পাওয়া গেছে। এন্ড সদানন্দ জ্যোতির অদ্বৈত ব্রহ্মসিদ্ধি, এখানেও কিন্তু চার্বাকদের মতবাদের সমালোচনা করা হয়েছে। ওকে, and critical discussion found in the works of Naya Buddhist Jain philosophers. চার্বাক দর্শনের নানা রকম মত কিন্তু এই দর্শন থেকে পাওয়া যায়, নয়া বুদ্ধিস্ট এন্ড জৈন ফিলোসফার্স, এখান থেকে কিন্তু পাওয়া যায়। তো আজকে আমি আর এটা কমপ্লিট করতে পারবো না, কারণ এখন অনেকটা তোমাদের পড়াতে হবে। আমি এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাস কিন্তু আমাদের থার্সডে হবে, ঠিক আছে, পেইড গ্রুপের সাথে। ওকে, তো আজকে ক্লাসে যেটুকুনি বললাম সেটা কিন্তু করবে, আর এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, যারা যারা ক্লাস অ্যাটেন্ড করছো তাদেরকে, তারাই শুধু পাবে। ওকে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো বলো, তোমাদের কিছু ডাউট বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের এসএলএসটি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিতে পারো। ওকে, আজকে সিলেবাসটা বলতে কি অনেকটা করানো হলো না। বলো, আমি চেষ্টা করবো নেক্সট দিনের ক্লাসটা সবার জন্য রাখার, কারণ এটা আমাকে সবাইকে হাফ করালাম আজকে। নেক্সট দিনের ক্লাসটা আমি সবাইকে করতে দেবো, ঠিক আছে। তো বলো, তোমাদের ক্লাস সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা বলতে পারো, ঠিক আছে। আজকে ক্লাস সম্বন্ধে তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, না হলে তোমরা লিভ করে যেতে পারো। আচ্ছা, ক্লাস বোঝা গেছে, আমি তো তোকে বোঝাতে পারিনি ঠিকঠাক। পলিটিক্যাল সায়েন্স আমাদের নেই, আমাদের ফিলোসফি আপাতত হচ্ছে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স নেই। তোমার সাবজেক্ট কি পলিটিক্যাল সায়েন্স? তুমি কি এসএলএসটি পলিটিক্যাল সায়েন্সে দেবে? পলিটিক্যাল সায়েন্সের এখন আমাদের এখানে ফ্যাকাল্টি নেই। আর অন্য কিছু আজকের ক্লাস সম্বন্ধে বোঝা গেছে, আমি আজকে ডিটেলসে ডিসকাস করতে পারিনি পুরোটাই, নেক্সট দিন কিন্তু পুরোটা করা হবে, ঠিক আছে। তো এই ক্লাসটা সবার জন্যই থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। না, আমাদের পলিটিক্যাল সায়েন্সের এখন কোনো ফ্যাকাল্টি নেই, ঠিক আছে, অনলি ফিলোসফিটাই রয়েছে। তো ফিলোসফিতে অ্যাডমিশন নিতে চাইলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আর যারা যারা এসএলএসটি ব্যাচে ভর্তি হতে চাও তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, তো সবটাই কিন্তু একদম ইন ডিটেল বোঝানো হবে, ঠিক আছে। তাহলে তোমরা লিভ করে যেতে পারো। আমি পরের দিনের ক্লাসটা সবার জন্যই রাখবো, কারণ পুরোটা শেষ করা হয়নি আজকে, ঠিক আছে। থার্সডে আবার 9টা থেকে ক্লাস রয়েছে, সেটা আমি সবার জন্যই রাখবো। ওকে, গুড নাইট তাহলে সবাইকে। হ্যাঁ, বেঙ্গলি আর ইংলিশ দুটো কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে, সব বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে কিন্তু।
ঠিক আছে, ইংলিশে পড়িয়েছি মানে এটা নয় যে বেঙ্গলি নেই, বেঙ্গলি কিন্তু রয়েছে, ঠিক আছে। পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো, ভালো করে পড়বে। আমি পুরোটা বোঝাতে পারিনি আজকে সময়ের অভাবের জন্য। ওকে, সময় না থাকার জন্য আজকে পুরোটা বোঝাতে পারলাম না। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও, হ্যাঁ হ্যাঁ একদম সঞ্জিত, তুমি তো পেইড গ্রুপে জয়েন করেছো, যারা যারা পেইড গ্রুপে জয়েন করতে চাও তোমরা কিন্তু করে নিতে পারো। ওকে, ঠিক আছে, গুড নাইট তাহলে সবাইকে। তোমার লিভ করে যাও, ঠিক আছে, কোনো কোশ্চেন না থাকলে লিভ করে যাও।